ওকে, সো হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের ডাব্লিউবিজেই 2026-এর জার্নিতে ওয়েলকাম। ডাব্লিউবিজেই 2026-এর এক্সামকে ক্র্যাক করার জন্য তোমরা সবাই ভর্তি হয়েছো আমাদের বেস্ট ব্যাচ র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ, এবং এই যে ডাব্লিউবিজেই 2026-এর জার্নি সেটা আমরা আজ থেকে স্টার্ট করতে চলেছি। এই ব্যাচের মধ্যে আমরা কি করতে চলেছি, এই যে আমাদের আপকামিং সময়টা রয়েছে সেই সময়ে তোমাদেরকে ডাব্লিউবিজেই 2026-এর জন্য একদম প্রপার ওয়েতে আমরা তোমাদেরকে রেডি করতে চলেছি। এবং এখানে তোমরা যেহেতু সবাই প্রায় সিরিয়াস, সেই জন্যই তোমরা এই ব্যাচে ভর্তি হয়েছো। তাহলে তোমাদের এই যে লক্ষ্যটা ডাব্লিউবিজেই 2026-এ একটা গভর্নমেন্ট কলেজ ক্র্যাক করার যে লক্ষ্য, একটা ভালো কলেজ, একটা ভালো ব্রাঞ্চ ক্র্যাক করার যে লক্ষ্য, সেটার জন্য কিন্তু আমরা পুরো দমে রেডি। আমরা যেহেতু তোমাদের রেসপন্সিবিলিটিটা নিয়েছি, আমরা পুরো দমে এই ব্যাচের মধ্যে নিজেদের এফর্টস দেব। এবং আমি এটাও এক্সপেক্ট করব তোমরা যারা যারা ব্যাচে ভর্তি হয়েছো তারাও এখানে দারুণ ওয়েতে একটা এফর্টস দেবে। আপকামিং যেইটুকু সময় রয়েছে সেই সময়টাকে খুব এফেক্টিভলি কাজে লাগাবে। আজকে আমাদের এই ব্যাচের প্রথম ক্লাস, আজকে আমরা ফিজিক্স ক্লাস দিয়ে স্টার্ট করছি, এবং এইরকম ভাবেই তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু ক্লাসে প্রত্যেকটা স্যার ম্যাম নিজেদের বেস্ট এফর্টস দিতে চলেছেন, এবং আমি এটাই এক্সপেক্ট করবো যে তোমরাও দারুণভাবে নিজেদের এফর্ট দেবে। দেখো, আজকে প্রথম ক্লাস, প্রথম দিন সবার মোটিভেশন হাই থাকে। আজকে প্রচুর স্টুডেন্ট ব্যাচের মধ্যে ক্লাস করবে, একসঙ্গে লাইভ ক্লাস করবে, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে স্টুডেন্টদের মোটিভেশন কিন্তু ডাউন হতে থাকে, তারা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেয়। কিন্তু এই ছেড়ে দেওয়াটাই যাবে না। এই যে আজকে প্রথম দিন, প্রথম দিনের মতো এভরিডে আমাদেরকে ক্লাসে আসতে হবে। যেগুলো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, যেগুলো প্র্যাকটিস করতে বলা হচ্ছে, যেগুলো টেস্ট দিতে বলা হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং করতে হবে। এই করে করে শেষ অবধি যদি তুমি টিকে থাকতে পারো, দেখবে তুমি অবশ্যই একটা ভালো স্কোর করবে। তাহলে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ 3.0-তে তোমাদের সবাইকে ওয়েলকাম। লেটস ইমপ্রুভে তোমাদের সবাইকে ওয়েলকাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ব্যাচে এনরোল করার জন্য। এবার তোমরা ব্যাচে চলে এসছো, এবার তোমাদেরকে আমরা যেইভাবে গাইড করার আমরা গাইড করব। তোমরা শুধুমাত্র এই গাইডেন্স গুলো ফলো করবে, নিজেদের সেলফ স্টাডিতে ফোকাস করবে, দেখবে তোমার রাস্তাটা অনেকটা স্মুথ হয়ে যাবে। তাহলে চলো আজকের যে ক্লাসগুলো সেটা আমরা স্টার্ট করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটু আমার সম্পর্কে বলে দিই। তোমরা অনেকে হয়তো চেনো বা অনেকে হয়তো প্রথমবার আজকে আমার ক্লাস করতে যাচ্ছ। আমার নাম সায়ন দাস। আমি তোমাদেরকে ফিজিক্সের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেই ফিজিক্সের পার্টটা পুরোপুরি আমি তোমাদেরকে গাইড করতে চলেছি। অ্যান্ড আমি তোমাদেরকে প্রমিস করছি যে ফিজিক্স, তোমরা আগে তো বিভিন্ন জায়গায় ফিজিক্স পড়েছো, তোমরা ফিজিক্সের বিভিন্ন জনের কনসেপ্ট বিভিন্ন রকম রয়েছে, কারোর কনসেপ্ট ভালো রয়েছে, কারোর একটু উইক রয়েছে, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি তোমরা আমার ফিজিক্স ক্লাস করে যখন বের হবে, তুমি ফিজিক্সে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেশি আপগ্রেড হয়ে যাবে, অনেক বেশি বুস্ট আপ হয়ে যাবে। অ্যান্ড এটা তোমরা আজকের প্রথম ক্লাস করলেই বুঝতে পারবে। তোমরা প্রথম ক্লাসটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, আমি তোমাদেরকে প্রমিস করছি যে লাইফের বেস্ট ফিজিক্স তোমাদেরকে আমি পড়াবো। অ্যান্ড এখানে তোমরা যদি আমার সম্পর্কে আরো ডিটেলে জানতে চাও, আমি আমার বিটেক কমপ্লিট করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমাদের অনেকেরও হয়তো টার্গেট রয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তোমরা একবার কমেন্টে জানাতে পারো। আমি এই মুহূর্তে এমটেক করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আইআইটি গুয়াহাটি থেকে, এবং এই মুহূর্তে আমি কলেজে রয়েছি, আমি হোস্টেল থেকে বেসিক্যালি তোমাদের ক্লাসেস নিচ্ছি। অ্যান্ড যদি টিচিং এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি 2017-এর টাইম থেকে পড়াচ্ছি, তো আই হ্যাভ নিয়ারলি 9+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন টিচিং ফিল্ড, অ্যান্ড ডাব্লিউবিজেও আমি লাস্ট প্রায় 5-6 বছর ধরে পড়িয়ে চলছি। তাহলে চলো, আই হোপ যে এনাফ ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এবার একটু তোমাদের সম্পর্কে দেখে নিই যে কারা কারা সেশনে রয়েছো, কারা কারা ব্যাচে রয়েছো। হ্যালো অয়ন, হ্যালো সৌহার্দ্য, হ্যালো সঞ্জিত, গুড আফটারনুন, গুড ইভিনিং, হ্যালো 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 জওহর, হ্যালো অন্বেষা, হ্যালো অঙ্কন, হ্যালো শুভজিৎ, হ্যালো অদ্রিজা, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য সেশন। হ্যালো শুভজিৎ, স্যার আমার জলপাইগুড়ি চাই। ওকে ওকে, হ্যালো অঙ্কন, হ্যালো আর্য, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য সেশন। হ্যালো অরিত্র, হ্যালো গৌরাঙ্গ। সবাই একবার কমেন্ট ডাউন করো, তাহলে আমি যাতে তোমাদেরকে চিনে যাই, ঠিক আছে? চলো, হ্যালো শ্রেয়সী, হ্যালো রোকেয়া, হ্যালো পিন্টু, হ্যালো শিবম, হ্যালো জগন্নাথ, হ্যালো সুদত্তা, হ্যালো শুভম, হ্যালো মৈনাক, হ্যালো প্রেরণা, হ্যালো সায়ন্তী, হ্যালো দেবার্ঘ, হ্যালো সৌনক, হ্যালো সুস্মিত। চলো, অয়ন, সৌনক, শাহিদ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো দেবব্রত, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ, ওয়েলকাম টু র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট ব্যাচ। চলো তাহলে সবাই রেডি, আমরা পড়া স্টার্ট করি। আই হোপ এনাফ ইন্ট্রোডাকশন হয়ে গেছে অ্যান্ড তোমাদের মধ্যে মোটিভেশনও পুরো ভরে গেছে। তাহলে এবার আমরা স্টার্ট করি, রেডি? অ্যান্ড এই যে আজকে আমরা স্টার্ট করছি, আমি শেষ দিন অবধি প্রত্যেককে ক্লাসে দেখতে চাই। হ্যালো শ্রেয়া, হ্যালো শিবম, হ্যালো তৃষা, হ্যালো অর্পিতা, ওয়েলকাম ওয়েলকাম, হ্যালো নীলিমা। চলো তাহলে এবার আমরা স্টার্ট করছি। ওকে,
চল, তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো? আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়তে চলেছি সেটা হচ্ছে আমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। এবার এই যে এই ইউনিটস অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা ডাব্লিউবিজেই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তার কারণ প্রত্যেক বছর এখান থেকে কোয়েশ্চেন আসে। তোমাদের ফিজিক্স টোটাল কত? টোটাল 50 মার্কস। তার মধ্যে থেকে ধরে নাও যে নিয়ারলি 3 মার্কসের কাছাকাছি কোয়েশ্চেন এই একটা চ্যাপ্টার থেকে আসবে। তাই সবাই এই চ্যাপ্টারটা খুব মন দিয়ে শুনবে। আমি যেই জায়গাগুলো পড়াবো সেখান থেকেই প্রশ্ন আসবে, অ্যান্ড যদি একটু ভালো করে শোনো, ভালো করে প্র্যাকটিস করো, তুমি সেই কোয়েশ্চেনটার উত্তর করে আসতে পারবে, সেটা আমার গ্যারান্টি। এবার স্যার, আমরা কি একদম ক্লাস 11-এর শুরুতে যখন পড়েছিলাম ইউনিটস অ্যান্ড ডাইমেনশন সেইভাবে পড়বো? না, আমরা সেইভাবে পড়বো না। আমরা ক্লাস 11-এ যেভাবে পড়েছিলাম সেইভাবে পড়বো না। তার কারণ কি? তার কারণ আমরা ক্লাস 11-এ জাস্ট শেখা স্টার্ট করছিলাম, কিন্তু এখন আমাদের হাতে 1.5 থেকে 2 মাস মতো, যদিও পরীক্ষার ডেট আসেনি, কিন্তু আমরা 1.5 থেকে 2 মাস ধরে প্রিপারেশনটা করব। পরে যদি আমরা টাইম পাচ্ছি সেটা আমাদের ভালো ব্যাপার। তো এই টাইমে আমরা জিনিসটাকে এমন ভাবে পড়বো যাতে যাদের একটু যদি কনসেপ্ট উইকও থাকে তাদের সেই কনসেপ্টটাও ভালো হয়ে যায়, যাদের কনসেপ্ট মোটামুটি ঠিক আছে তাদের পুরো জিনিসটা ভালো করে রিভিশনও হয়ে যায়, এন্ড আমরা বেশ ভালো করে কোয়েশ্চেন বাগেরা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা স্টার্ট করছি। তাহলে সবার প্রথমে এই চ্যাপ্টারের মধ্যে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে আমরা সবার প্রথমে কি নিয়ে কথা বলবো? এই চ্যাপ্টারের মধ্যে আমরা কথা বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি নিয়ে। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি হয়? দেখো, আমার সাথে সাথে সবাই নোট ডাউন করবে। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি হয়? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে এনিথিং হুইচ ক্যান বি মেজার্ড। এমন যে কোনো কিছু যেটাকে আমি পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এক্সাম্পল, আমার কাছে এই পেনটা রয়েছে, এই পেনটার কি দৈর্ঘ্য বা লেন্থ কত সেটা আমি মেজার করতে পারবো। এই পেনটার মাস কত সেটা আমি মেজার করতে পারবো। এই পেনটার সারফেস এরিয়া কত সেটা মেজার করতে পারবো। এই পেনটার ভলিউম কত সেটাও আমি মেজার করতে পারবো। তো এইরকমই যে কোনো কিছু, এনিথিং হুইচ ক্যান বি মেজার্ড ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। তার মানে কি? তার মানে এই পেনটা কি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি? না, পেনটা কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। পেনটার যে লেন্থ সেটাকে আমি মেজার করতে পারছি, তাহলে লেন্থ অফ দ্য পেন ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। পেনটার যে সারফেস এরিয়া মানে ক্ষেত্রফল সেটা আমি মাপতে পারছি, সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। পেনটার যে ভর বা মাস সেটা আমি মেজার করতে পারছি, সেটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি জিনিসটা কি হয় সেটা আই হোপ সবাই বুঝে গেলে। এবার এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদেরকে না আমরা 2 ভাগে ডিভাইড করেছি। ঠিক আছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা কি করেছি? ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা 2টো পার্টে ডিভাইড করেছি। কি কি? একটা হচ্ছে আমাদের প্রাইমারি কোয়ান্টিটি বা আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। একটা কি? একটা হচ্ছে প্রাইমারি কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। অ্যান্ড সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমাদের ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি। ঠিক আছে, তাহলে কি বলছি? যে আমাদের কাছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আছে তাদেরকে আমরা 2টো ভাগে ডিভাইড করছি। কি কি? একটা হচ্ছে আমাদের প্রাইমারি কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা প্রাথমিক রাশি। আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি বা হচ্ছে আমাদের ডিরাইভড কোয়ান্টিটি। এবার এই যে এই 2 রকমের কোয়ান্টিটি হচ্ছে, সেগুলো কি? প্রাইমারি কোয়ান্টিটি কোনগুলো? প্রাইমারি কোয়ান্টিটি হচ্ছে এমন সকল রাশি যারা নিজেরাই সাফিসিয়েন্ট, যাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমার অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প লাগে না, যারা নিজেই নিজের জন্য সাফিসিয়েন্ট, তাদেরকে আমরা কি বলছি? প্রাথমিক রাশি বা প্রাইমারি কোয়ান্টিটি। অ্যান্ড আমাদের প্রাইমারি কোয়ান্টিটি কে কে রয়েছে? প্রাইমারি কোয়ান্টিটি আমাদের রয়েছে হচ্ছে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, অ্যান্ড সেকেন্ড আমাদের কি রয়েছে? সেকেন্ড আমাদের রয়েছে হচ্ছে মাস মানে হচ্ছে ভর, আর থার্ড আমাদের কি রয়েছে? থার্ড আমাদের রয়েছে হচ্ছে টাইম মানে হচ্ছে সময়। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রাইমারি কোয়ান্টিটি কি কি পেলাম? লেন্থ, মাস অ্যান্ড টাইম, এগুলো হয়ে যাচ্ছে প্রাইমারি কোয়ান্টিটি। ডিরাইভড কোয়ান্টিটি কি? এমন কোয়ান্টিটি যাদেরকে রিপ্রেজেন্ট করতে প্রাইমারি কোয়ান্টিটির হেল্প নিতে হচ্ছে। এমন কোয়ান্টিটি যাদেরকে রিপ্রেজেন্ট করতে প্রাইমারি কোয়ান্টিটির হেল্প লাগছে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলে দিচ্ছি ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি। এক্সাম্পল কি? এক্সাম্পল ধরে নাও ভেলোসিটি। ওকে, বা বেগ। ভেলোসিটি কি হয়? ভেলোসিটি হয় হচ্ছে আমাদের ডিস্টেন্স বাই টাইম, অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ডিসপ্লেসমেন্ট মানে কি? সেটা একটা লেন্থ বাই টাইম, তাহলে আমাদের ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে সেটা যদি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়, তাহলে আমাদের দেখো 2টো কোয়ান্টিটি লাগছে। ডিসপ্লেসমেন্ট মানে সেটা কি বোঝাচ্ছে? সেটা আমাদের একটা প্রাইমারি কোয়ান্টিটি লেন্থকে বোঝাচ্ছে, অ্যান্ড তার সাথে সাথে আরেকটা কি লাগছে? আরেকটা প্রাইমারি কোয়ান্টিটি টাইম লাগছে। তাহলে আমরা কি করছি? আমরা 2টো প্রাইমারি কোয়ান্টিটির
হেল্প এখানে নিচ্ছি এবং দুটো প্রাইমারি কোয়ান্টিটির হেল্প নিয়ে আমরা একটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছি, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। অ্যান্ড এই ডিরাইভড কোয়ান্টিটির একটা এক্সাম্পল আমরা পেয়ে গেলাম ভেলোসিটি। এরকম আরো আমরা প্রচুর ডিরাইভড কোয়ান্টিটি পেতে পারবো। ফোর্স একটা ডিরাইভড কোয়ান্টিটি, ওয়ার্ক একটা ডিরাইভড কোয়ান্টিটি, পাওয়ার একটা ডিরাইভড কোয়ান্টিটি। তো এইরকম বিভিন্ন রকমের কোয়ান্টিটি থাকছে। তাহলে এতখানি আশা করছি সবাই বুঝতে পারলে। চলো জলদি সে বলে ফেলো যে এতখানি সবার কাছে ক্লিয়ার কিনা। ওকে, এতখানি কি সবার কাছে ক্লিয়ার? জলদি সে বলে ফেলো। আমি এতখানি যা যা বলেছি সেটা কি সবার কাছে ক্লিয়ার? জলদি সে বলে ফেলো। তাহলে আমরা কি পেলাম? আমরা দুই রকমের কোয়ান্টিটি পেলাম, একটা হচ্ছে প্রাইমারি কোয়ান্টিটি, একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কোয়ান্টিটি। ইয়েস, একজন বলছে অ্যাক্সিলারেশন। ইয়েস, অ্যাক্সিলারেশন ইজ অলসো আ ডিরাইভড কোয়ান্টিটি। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম। এবার এই যে এই বেসিক জিনিসগুলো, এগুলো তো আমরা শিখে গেলাম, ঠিক আছে। এবার এটা যখন আমরা শিখে গেলাম, এটা শিখে যাওয়ার পর এবার দেখো, তার মানে আমাদের যে এই ডিরাইভড কোয়ান্টিটিগুলো তারা কি করছে? তারা প্রাইমারি কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর উপর ডিপেন্ড করছে। আমাদের যে ডিরাইভড কোয়ান্টিটি তারা কি করছে? তারা আমাদের প্রাইমারি কোয়ান্টিটি বা ফান্ডামেন্টাল যে আমাদের রাশিগুলো রয়েছে তাদের উপর ডিপেন্ড করছে। এবার তাহলে আমাদের যদি ডিরাইভড কোয়ান্টিটি থাকে এন্ড তাকে যদি আমি একটা ফান্ডামেন্টাল রাশির সাহায্যে, একটা যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এই যে আমাদের ডিরাইভড কোয়ান্টিটিটা, সেটা এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর উপর কিভাবে ডিপেন্ড করছে। এবং এই ডিপেন্ডেন্সটাকে আমরা কি করি? এই ডিপেন্ডেন্সটাকে আমরা এই যে প্রাইমারি কোয়ান্টিটিগুলো তাদের পাওয়ার হিসেবে রেইজ করি, তাদের একটা পাওয়ার হিসেবে লিখি। তাহলে এই ক্ষেত্রে যখন আমি একটা প্রাইমারি কোয়ান্টিটির সাহায্যে বা বেশ কয়েকটা প্রাইমারি কোয়ান্টিটির সাহায্যে একটা ডিরাইভড কোয়ান্টিটি বা একটা লব্ধ রাশিকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, আমি আমাদের প্রাইমারি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে কত পাওয়ারে রেইজ করেছিলাম। আমি কি বলছি? যে একটা লব্ধ রাশিকে রিপ্রেজেন্ট করার সময় প্রাইমারি কোয়ান্টিটিগুলোকে কত পাওয়ারে রেইজ করেছিলাম, সেই যে পাওয়ার রেইজ গুলো করছি, এটাকেই কি বলে? এটাকেই বলে হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। এটাকেই কি বলে? এটাকেই বলে হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। ওকে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। তাহলে ডাইমেনশন বা মাত্রা কি? যখন আমরা কোনো একটা লব্ধ রাশিকে একটা প্রাথমিক রাশির সাহায্যে বহিঃপ্রকাশ করছি বা রিপ্রেজেন্ট করছি, তখন প্রাথমিক রাশিগুলোকে কত পাওয়ারে উন্নীত করতে হচ্ছে, কত পাওয়ারে রেইজ করতে হচ্ছে, সেটাই হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। এবং এই যে এই ডাইমেনশনটা এখন যখন আমি বলবো, সবাই খুবই মন দিয়ে শুনবে, ঠিক আছে। এই যে ডাইমেনশন, সেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা ধরে নাও যে পরীক্ষায় যদি তোমাদের দুটো কোয়েশ্চেন আসে, তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন ডাইমেনশন থেকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তোমাদের যদি পরীক্ষায় দুটো কোয়েশ্চেন আসে, তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন ডাইমেনশন থেকে জিজ্ঞেস করবে। তাহলে বুঝে গেছো কতখানি ইম্পর্টেন্ট এই পার্টটা। তাহলে সবাই পুরো মন দিয়ে শুনবে। এবার ডাইমেনশন কি জিনিস হয় সেটা তো আমরা বুঝে গেলাম। তাহলে এই ডাইমেনশন, সেখানে আমাদের প্রাইমারি কোয়ান্টিটি গুলো কে কে আছে? দেখো, প্রাইমারি কোয়ান্টিটি আছে হচ্ছে আমাদের মাস। তাহলে মাসের ডাইমেনশনকে আমরা কি করি? মাসের ডাইমেনশনকে আমরা এম দিয়ে লিখি, ঠিক আছে। মাসের ডাইমেনশনকে আমরা এম দিয়ে লিখি। আমাদের যে লেন্থটাকে আমরা এল দিয়ে লিখি। তার সঙ্গে আমাদের কি আছে? তার সঙ্গে আমাদের যে টাইম, সেই টাইমটাকে আমরা টি দিয়ে লিখি। তাহলে এগুলো আমরা কি পেয়ে গেলাম? এগুলো আমরা পেয়ে গেলাম মাস, লেন্থ এন্ড টাইমের ডাইমেনশন। এবার তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো যে এসআই পদ্ধতিতে, আমাদের যে ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম বা এসআই পদ্ধতি, সেই এসআই পদ্ধতিতে কি হয়? আমাদের যে এসআই পদ্ধতি, সেই এসআই পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্য, ভর, সময়ের সাথে সাথে আরো বেশ কিছু কোয়ান্টিটিকে কি করা হয়েছে? আরো বেশ কিছু কোয়ান্টিটিকে কিন্তু প্রাথমিক রাশি হিসেবে ধরা হয়েছে। তাহলে তাদেরও আমরা মাত্রা লিখতে পারি। যেরকম আমরা কয়েকটা এক্সাম্পল যদি নিই, আমাদের যে কারেন্ট, কি বলছি? কারেন্ট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। সেই কারেন্টের ডাইমেনশন, ঠিক আছে, আমাদের যে কারেন্টের ডাইমেনশন, সেটা কত হয়? সেটা হয় এ। কোনো কোনো বইতে এ লেখা থাকে, আবার কোনো কোনো বইতে কি লেখা থাকে, অথবা এটা আমি অর বলছি, হ্যাঁ, অর কোনো কোনো বইতে আই লেখা থাকে। সিমিলারলি এক্সামেও কোনো সময় সেটাকে এ দিয়েও দিতে পারে, কোনো সময় আই দিয়েও দিতে পারে। তোমরা কি বুঝবে? সেটা কারেন্ট বুঝবে। এখানে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন লিখলাম? কারণ আমরা যখন ডাইমেনশন লিখি, সেটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রিপ্রেজেন্ট করি। সিমিলারলি আমাদের যে টেম্পারেচার, ঠিক আছে, আমাদের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে আমরা কি করি? টেম্পারেচারটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে আমাদের এক্ষেত্রে কে দিয়ে। और আমরা এখানে
কে দিয়ে ন্যাচারালি রিপ্রেজেন্ট করে থাকি, কিছু কিছু জায়গায় থিটা দিয়েও রিপ্রেজেন্ট করে, তো আমরা নর্মালি কে দিয়ে লিখছি। তো এইভাবে করে কিন্তু আমরা কি করতে পারছি, আমরা বিভিন্ন প্রাইমারি কোয়ান্টিটিগুলোর ডাইমেনশন লিখছি। এবার এই প্রাইমারি কোয়ান্টিটিগুলোকে দিয়ে আমরা যখন আমাদের বিভিন্ন ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশিগুলোকে লিখবো, তখন কি পাবো, তখনই না আমি পাবো ডাইমেনশন। আমি তখন কি পাবো, তখন আমি পাবো হচ্ছে সেই ডিরাইভড কোয়ান্টিটিগুলোর ডাইমেনশন। তাহলে চলো কয়েকটা ডিরাইভড কোয়ান্টিটির ডাইমেনশন বের করা যাক। তাহলে আমরা ভেলোসিটির ডাইমেনশন বের করছি। ভেলোসিটি মানে কি হয়, ভেলোসিটি মানে হয় হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন বাই কি হয়, বাই হয় হচ্ছে টাইম, তাহলে বাই টাইমের ডাইমেনশন। তাহলে এবার তোমরাই বলো যে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি হয়, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন হয় এল, আর টাইমের ডাইমেনশন সেটা হচ্ছে টি। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এল টি পাওয়ার -1। তাহলে আমাদের যদি বলি যে ভেলোসিটির ডাইমেনশন কত, ভেলোসিটির ডাইমেনশন হচ্ছে এল টি পাওয়ার -1। বলো এতখানি সবাই বুঝতে পারলে, আমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করব। ওকে, বুঝতে পারলে? ওকে, চলো। তো বোর্ড আছে স্যার, বোর্ডে করালে ভালো হয়। অদ্রিজা, এই মুহূর্তে আমি কলেজে রয়েছি, হস্টেলে রয়েছি, ঠিক আছে? ওকে, এখানে তো বোর্ড নেই, বুঝতে পারলে? যারা যারা জলপাইগুড়ি স্টুডিওতে রয়েছে তারা তোমাদেরকে বোর্ড থেকেই করাবে, এন্ড আই ডোন্ট থিঙ্ক যে সেটার উপর কোনো একটা কিছু ডিপেন্ড করে। ফোকাস অন দ্য কন্টেন্ট। চলো, তাহলে আমাদের এই ক্ষেত্রে ভেলোসিটির ডাইমেনশন কত আসছে, ভেলোসিটির ডাইমেনশন আসছে হচ্ছে এল টি পাওয়ার -1। আমাদের কত আসছে, আমাদের ভেলোসিটির ডাইমেনশন আসছে হচ্ছে এল টি পাওয়ার -1। এবার এই যে এল টি পাওয়ার -1 আমরা পেলাম, এটা তো আমরা ভেলোসিটির ডাইমেনশন পেলাম। আমরা আরো বেশ কিছু ডাইমেনশন বের করার চেষ্টা করি, আমরা আরো বেশ কিছু ডাইমেনশন বের করার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, আমরা এরপর ভেলোসিটির পর আমরা আস্তে আস্তে আপগ্রেড করি, ঠিক আছে? এন্ড তোমরা সবাই চেষ্টা করবে, এই যে আমি যে জিনিসগুলো করছি খালি দেখবে না, কিন্তু নিজের খাতায় নিজেরাও করো, কারণ পরীক্ষায় গিয়ে তোমাকেই করতে হবে। আমি যদি অ্যাক্সিলারেশনের ডাইমেনশন লিখি, অ্যাক্সিলারেশনের ডাইমেনশন আমি কোথা থেকে পাবো? অ্যাক্সিলারেশন সেটা মানে কি হয়, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশন সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের ভেলোসিটি, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আমাদের ভেলোসিটি বাই টাইম, তাই না? কারণ আমাদের অ্যাক্সিলারেশন কি বোঝায়, রেট অফ চেঞ্জ অফ কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এটা কি হবে, ভেলোসিটি বাই টাইম। ওকে স্যার, বেঙ্গলি টার্মগুলো একটু বলে দেবে? ঠিক আছে, ঠিক আছে। ওকে, যে আমাদের এর কি বলছি, ত্বরণ, ঠিক আছে? ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে আমাদের বেগ বাই সময়। তাহলে ত্বরণ যদি বেগ বাই সময় হয়, ঠিক আছে, ত্বরণ মানে যদি বেগ বাই সময় হয়, তাহলে তুমি কি করবে, ওপরে বেগের মাত্রা, নিচে হচ্ছে সময়ের মাত্রা। এবার বেগের মাত্রা কত সেটা তো আমরা এক্ষুনি বের করলাম, সেটা হচ্ছে এল টি পাওয়ার -1 বাই টাইমের মাত্রা কত, টাইমের মাত্রা হচ্ছে টি। তাহলে আমাদের কত চলে আসছে, আমাদের যে অ্যাক্সিলারেশন বা ত্বরণের মাত্রা চলে আসছে কত, সেটা হচ্ছে আমাদের এল টি পাওয়ার -2। ওকে, আমাদের ত্বরণ বা আমাদের যে অ্যাক্সিলারেশন সেটার মাত্রা কত চলে আসছে, সেটা চলে আসছে এল টি পাওয়ার -2। এবার নেক্সট আমরা কিসের মাত্রা বের করতে চাই, নেক্সট এবার আমরা মাত্রা বের করতে চাই হচ্ছে বলের, বল বা ফোর্সের মাত্রা বের করতে চাই। তাহলে আমরা বল বা ফোর্সের মাত্রা বের করব। তাহলে বল বা ফোর্সের মাত্রা যদি আমরা বের করতে চাই, দেখো বল মানে কি, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি যে এফ সমান সমান কত হয়, এম এ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। বল মানে কি হয়, বল মানে হয় হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে বল মানে যদি মাস ইনটু অ্যাক্সিলারেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি তার মানে মাস বা ভরের মাত্রা ইনটু কি হবে, ইনটু হবে হচ্ছে ত্বরণের মাত্রা, ভরের মাত্রা ইনটু ত্বরণের মাত্রা। এবার ভরের মাত্রা কত, সেটা হচ্ছে এম, আর ত্বরণের মাত্রা সেটা হচ্ছে এল টি পাওয়ার -2। তাহলে আমাদের যে ফোর্সের ডাইমেনশন আসছে, ঠিক আছে, আমাদের যে ফোর্সের ডাইমেনশন আসছে সেটা কত আসছে, সেটা আসছে হচ্ছে এম এল টি পাওয়ার -2। আমাদের যে ফোর্সের মাত্রা আসছে সেটা কত আসছে, এম এল টি পাওয়ার -2। আমরা এখানে বেশ কয়েকটা মাত্রা বের করলাম, আমরা আরো বের করব, ঠিক আছে? নেক্সট এবার আমরা কিসের মাত্রা বের করতে চাই, নেক্সট আমরা বের করতে চাই হচ্ছে, তোমরা আমাকে বলো যে ওয়ার্কের ডাইমেনশন কত হবে। নেক্সট আমরা কিসের ডাইমেনশন বের করতে চাই, আমরা বের করতে চাই হচ্ছে ওয়ার্ক বা কার্যের মাত্রা কত, কৃতকার্য বা ওয়ার্কের মাত্রা কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। চলো তাহলে ওয়ার্কের মাত্রা কি করে বের করব, কার্য মানে কি, কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ। যে কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তার যদি সরণ হয়, সেই বল এবং সরণের গুণফলটাই হচ্ছে আলটিমেটলি কার্য। তাহলে আমাদের কার্য মানে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে ফোর্সের মাত্রা ইনটু কি আসবে, ইনটু আসবে সরণের মাত্রা। তাহলে এবার ফোর্সের মাত্রা কত হয়, ফোর্সের মাত্রা যদি আমরা বলি, সেই ফোর্সের মাত্রা সেটা কত হবে, ফোর্সের মাত্রা কত হবে, ফোর্সের মাত্রা হচ্ছে আমাদের এম এল
টি পাওয়ার -2, এক্ষুনি আমরা বের করেছি এম এল টি পাওয়ার -2, ঠিক না? আর ইনটু আমাদের যে স্মরণের মাত্রা কত, সেটা হচ্ছে এল। তাহলে আমাদের কত চলে আসবে, এটা চলে আসবে এম এল স্কোয়ার টি -2, এম এল স্কোয়ার টি -2। ওকে, সবার কাছে একদম ক্লিয়ার। নেক্সট আমরা একটু আপগ্রেড করি, এগুলো তো স্যার পরপর হচ্ছে, আমরা পেরে যাচ্ছি, একটু আপগ্রেড করি। এবার আমরা বের করতে চাই যে আমাদের সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক আছে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট সেটার মাত্রা কত হবে। চলো জলদি সে বলে ফেলো। ওকে স্যার আমার জয়েন হতে লেট হয়ে গেল, ঠিক আছে, এখন থেকে কন্টিনিউ করো। ওকে, ডোন্ট ওয়ারি। চলো, তাহলে আমাদের যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা আমাদের সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, সেটার মাত্রা কত হচ্ছে সেটা জলদি সে বের করো। চলো চলো চলো, জলদি সে বের করে ফেলো, ঠিক আছে। চলো, তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলেছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মাত্রা। এবার এটা কি করে বের করবো স্যার? দেখো, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি জানি, নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি আমরা এফ, সেটা সমান সমান কত হয়, জি m1m2/r²। এটা কি হয়, এটা হয় হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র। এবার এখান থেকে আমরা এই জি বের করতে চাই, তাহলে জি কত আসবে, দেখো r² এখানে গুণ হয়ে যাবে, তাহলে এফ r² হবে। আর দুটো ভর আলাদা আলাদা, কিন্তু তাদেরকে যখন গুণ করবে তোমার তো আলটিমেটলি ভরের মাত্রাগুলোই গুণ হবে, তাহলে আমি m² লিখে দিই, তাহলে জি মানে কত, সেটা হয়ে যাচ্ছে দেখো এফ r²/m², ঠিক তো? তাহলে এখান থেকে আমি যে জি এর মাত্রা লিখতে পারবো, সেটা লিখতে পারবো এফ ইন্টু r² বাই কত, বাই m², এদের মাত্রাগুলো লিখলেই হয়ে যাবে। এবার এখানে আরটা কি জিনিস, আরটা তো আমাদের যে দুটো ভর ছিল তাদের মধ্যে দূরত্ব, তাই না? আরটা কি, আরটা হচ্ছে ভর দুটোর মধ্যে দূরত্ব। তাহলে এখানে আমি যদি এক কাজ করি, আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, এফ এর মাত্রা কত, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি -2 ইন্টু r², মানে কি, সেটা তো লেন্থ, তাহলে লেন্থের স্কোয়ার হয়ে গেল, বাই কত আসবে, বাই আসবে হচ্ছে m²। তাহলে এবার যদি আমি এখানে এটাকে লিখি, আমি যদি এটাকে রাইটে লিখি, তাহলে তাহলে এখানে এটা রাইটে লিখলে কত চলে আসছে, এটা চলে আসছে m-1। দেখো এই যে এখানে m এর পাওয়ার 1 ছিল, এখানে m এর পাওয়ার 2 ছিল, তাহলে ওপরে চলে গেলে কি হয়ে যাবে, 1 - 2, তার মানে -1। নেক্সট এখানে l এর পাওয়ার 1, এখানে l এর পাওয়ার 2, তাহলে 1 + 2 মানে কত হয়ে যাবে, 1 + 2 মানে হয়ে যাবে হচ্ছে 3, তাহলে l এর কিউব। আর এখানে কত থাকছে, থাকছে হচ্ছে টি পাওয়ার -2। দেখো তোমাদের কার কার এটা আসলো দেখি তো, যে আমাদের কত আসছে ফাইনালি, আমাদের আসছে হচ্ছে m পাওয়ার 1, l এর পাওয়ার 3 এন্ড t এর পাওয়ার হচ্ছে -2। ওকে সরি, m পাওয়ার -1, তাই না? এই তো অয়ন, আর্য, শুভজিৎ প্রায় সবাই ঠিক বলেছে, তাই না? পায়েল, ওকে ওকে, চলো ক্লিয়ার সবার কাছে। এবার তাহলে আমরা মোটামুটি মাত্রা কি হয়, মাত্রা কিভাবে বের করতে হয় সেগুলো শিখে গেছি। এতখানি কি সবাই বুঝে গেছো? একবার জলদি সে আমাকে বলে ফেলো যে মাত্রা কি হয়, মাত্রা কিভাবে বের করতে হচ্ছে, সেগুলো আমরা মোটামুটি বুঝে গেছি, যে মাত্রা কি হয়, মাত্রা কিভাবে বের করতে হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? তাহলে এতখানি যদি সবাই বুঝতে পারো, আমরা কি করব স্যার, আজ থেকে শুরু করলাম। ওকে, আজকের থেকে ভালো করে পড়ো। ওকে দেবব্রত, চলো। হ্যাঁ, সুদীপ বলছে স্যার আরেকবার বলুন। এই যে সুদীপ, এটা কিভাবে আসলো, যে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি জানি, যে এফ সমান সমান হয় জি m1m2/r²। তাহলে এখান থেকে দেখো জি কত আসবে, সেটা আসবে এফ, r²টা গুণ হয়ে যাবে, আর m1 m2 দুটোকে আমি একসঙ্গে m² লিখে দিয়েছি, তারপর তো জাস্ট মাত্রাগুলো বসালেই হয়ে যাচ্ছে, ঠিক না? ওকে, বুঝতে পারলে? ওকে, বুঝতে পারলে? তাহলে এইবার এইটুকু আমরা এতখানি বুঝে গেছি। ওকে, এবার খলনায়ক বলে কেউ আসছে, সে বলছে যে হামকো সব জায়গায় ইগনোর হোনা পড়তা হ্যায়, বহুত হি দুঃখ কি বাত হ্যায়, বহুত হি দুঃখ কি বাত হ্যায় ইয়ে। চলো, ও মনে মনে বলছে ইতনা চুবনে লাগা হুঁ। যাই হোক, তো আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের একদম মাত্রা বাগেরা কি হচ্ছে সব আমরা পেয়ে গেছি। এবার এখানে আরে কোয়েশ্চেনটা টুকটুক করে চলে আসতে যাচ্ছে খালি, তো এখানে এতটুকু যদি আমরা বুঝে যাই, এবার নেক্সট আমরা এখানে যেটা করব সেটা কি, সেটা তোমরা আমাকে বলো, যে আমাদের যে এপসাইলন নট, এপসাইলন নটটা কি, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। সেই পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের মাত্রা কত, এটা আমরা লাস্ট বের করব, তারপর আমরা নিউ টপিকে মুভ করব। তাহলে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এর মাত্রা কত সেটা জলদি সে বের করে বলো। ওকে, চল।
তাহলে আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে এপসাইলন নট বা আমাদের যে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, সেই শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা কত হচ্ছে, সেই শূন্য মাধ্যমের যে তড়িৎভেদ্যতা তার মাত্রা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা তার যদি আমরা এক কাজ করি, ঠিক আছে, তার যদি আমরা এক কাজ করি, তার যদি আমরা এখানে ডাইমেনশন বের করতে চাই, তার যদি আমরা এখানে ডাইমেনশন বের করতে চাই, সেটা আমরা কি করে বের করব, ঠিক আছে, ওকে, তার যদি আমরা ডাইমেনশন বের করতে চাই সেটা আমাদের কি করে আমরা বের করব, ঠিক আছে, ওকে। আর যে ওটা এখন রিলেটেড নয়, ঠিক আছে, যখন ভেক্টর পড়াবো তখন না হয় একবার বলে দেবো, ঠিক আছে, ওকে। চলো, তাহলে এক্ষেত্রে আমরা কি করছি, এখানে আমাদের এপসাইলন নট সেটার মাত্রা বের করতে চাচ্ছি। ঈশান অলরেডি বের করে ফেলেছে, তাহলে আমরা বাকিরাও এখন বের করার চেষ্টা করি। তা কোথার থেকে বের করব, আমরা কি জানি, কুলম্বের সূত্র থেকে আমরা জানি যে আমাদের দুটো যদি বিন্দু আধান থাকে, দুটো যদি আমাদের চার্জ থাকে, স্ট্যাটিক চার্জ থাকে, পয়েন্ট চার্জ থাকে, তাদের মাঝখানে যে ফোর্স হয় সেটা কত হয়, সেটা হয় হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু কত, Q1 Q2/r², ঠিক। তাহলে এটা কি হয়, আমাদের এফ সেটা সমান সমান হচ্ছে 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2/r²। এবার এখানে আমি কি বের করতে চাই, এপসাইলন নট, তাহলে এপসাইলন নটটাকে এখানে নিয়ে যাচ্ছি আর এফটাকে নিচে নিয়ে চলে আসছি। এবার এই যে 4 পাই এর তো কোনো ডাইমেনশন নেই, তাই না, 4 এর তো কোনো ডাইমেনশন নেই, তাহলে আমাদের কি আসবে বেসিক্যালি, Q1 × Q2 মানে আমি লিখতে পারি Q², তাহলে আমি কি লিখতে পারি, Q² তার ডাইমেনশন বাই হচ্ছে এফ এর ডাইমেনশন ইন্টু হচ্ছে r² এর ডাইমেনশন। এতটুকু কি ঠিক আছে, এতটুকু কি ঠিক আছে, চলো জলদি সে বলো, क्या इतना ठीक है सबके लिए? তো এতখানি যদি আমরা ভালো করে বুঝি, তাহলে এবার মাত্রাগুলো বের করতে হবে। এবার চার্জের মাত্রা তো আমরা জানি না স্যার, আমাদের আধান বা চার্জ সেটার ডাইমেনশন তো আমরা জানি না, কিন্তু দেখো আমরা কারেন্টের ডাইমেনশন জানি। কারেন্টের ডাইমেনশন আমরা কি বলেছি, আইদার এ অর আই। এবার কারেন্ট মানে কি হয়, কারেন্ট মানে হয় হচ্ছে, দেখো আমাদের যে কারেন্ট আই সেটা কত হয়, সেটা হয় হচ্ছে Q/T। কারেন্ট মানে কত হয়, কারেন্ট মানে হয় হচ্ছে আমাদের Q/T। তাহলে কারেন্ট যদি Q/T হয়, তাহলে সেখান থেকে আমরা চার্জ সেটাকে কি লিখতে পারি, আইটি। তাহলে চার্জকে আমরা কি লিখতে পারি, চার্জকে আমরা লিখতে পারি আইটি। চার্জকে আমরা কি লিখতে পারি, চার্জকে আমরা লিখতে পারি হচ্ছে আইটি। তাহলে চার্জ যদি আইটি হয়, এবার আই মানে কি, আই মানে হচ্ছে কারেন্ট, কারেন্টের ডাইমেনশন ক্যাপিটাল আই, টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি। তাহলে এখানে চার্জের ডাইমেনশন কত আসছে, আইটি, কিন্তু তার স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি লিখবো, I²T², ঠিক আছে, যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা কি লিখছি, I²T² বাই ফোর্স কত, ফোর্সের যে মাত্রা, সেই ফোর্সের মাত্রা যদি আমরা বলি, ফোর্সের মাত্রা কত হয়, সেটা হয় mLT-2। আর আমাদের যে r² মানে এখানে এটা লেন্থের স্কোয়ার হয়ে যাবে, তাহলে এবার হিসাব করো, এমটা ওপরে চলে যাচ্ছে, একটাই এম আছে এখানে, সেটা ওপরে গিয়ে m-1 হচ্ছে। নেক্সট কি আছে, নেক্সট আছে দেখো এল এর পাওয়ার এখানে 1 এখানে 2, তাহলে ওপরে গেলে টোটাল কত হবে, এল এর পাওয়ার -3। আই এর পাওয়ার দেখো আমাদের কত থাকছে, আই এর স্কোয়ারই থাকছে, অ্যান্ড এখানে -2 আছে, এটা ওপরে গেলে কি হবে, অ্যাড হয়ে যাবে, তাহলে 2 আর 2 তে কত হয়ে যাচ্ছে, টি এর পাওয়ার হয়ে যাচ্ছে হলো 4, ওকে। টি আর টি এ কত হয়ে যাচ্ছে, টি এর পাওয়ার কত হয়ে যাচ্ছে 4, তাহলে আমাদের কি আসছে ফাইনালি, m-1 l-3 I²T⁴। বলো সবাই বুঝে গেছো, সবার কাছে কি ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এবার এতখানি যদি তোমরা বোঝো, এবার এখানে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বলেছি যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কোথা থেকে দেবে, মানে ম্যাক্সিমাম ইন দ্য সেন্স যে এই চ্যাপ্টারের মধ্যে কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করছে, সেখান থেকে 90% চান্স যে ডাইমেনশন থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে বা এরার থেকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা ডাইমেনশন জিনিসটা কি সেটা তো বুঝলাম, কিন্তু ডাইমেনশনের মধ্যে তোমাদেরকে কি এই বেসিক কোয়েশ্চেন দেবে যে এটার মাত্রা বলো, না, এরকম কোয়েশ্চেন দেবে না। যদিও দিয়েছে, বেশ কয়েকবার দিয়েছে, যেরকম বলেছে ইম্পালসের মাত্রা কত বের করো, এটাই কোয়েশ্চেন, ঠিক আছে, সবাই পারবে। আর যে পারবে না তাহলে সেই ক্ষেত্রে কি বলবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আচ্ছা শুভম এটা বুঝলে না নাকি, এই যে শুভম, আমাদের কুলম্বের সূত্র থেকে কি হয়, কুলম্বের সূত্র থেকে হয় F = 1/4 এপসাইলন নট Q1 Q2/r²। এবার দেখো 4 এর তো কোনো মাত্রা নেই, সেটা একটা সিম্পল কনস্ট্যান্ট, তাহলে এপসাইলন নটটা এখানে আসছে, এফটাকে এখানে নিয়ে চলে যাও, তাহলে দেখো আমাদের এপসাইলন নটের মাত্রা কি হয়ে যাবে, সেটা Q²/F × r² হচ্ছে। এবার এখানে এই যে আমাদের কি বলে, যে আমাদের যে ডাইমেনশন, সেখান থেকে কোয়েশ্চেনটা কোথা থেকে জিজ্ঞেস করবে, সেটা জিজ্ঞেস করবে হচ্ছে এই পয়েন্টটার থেকে, মানে ডাইমেনশনের থেকেও ম্যাক্সিমাম চান্স যে ডাইমেনশনের এই পয়েন্টটার থেকে জিজ্ঞেস করবে। তো সবাই এই পয়েন্টটা সুন্দর করে নোট ডাউন করো। পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে প্রিন্সিপাল অফ
হোমোজিনিটি। ওকে, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। আচ্ছা, তোমাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট থাকবে যারা বাংলা মিডিয়ামের, তাদের হয়তো হতে পারে স্যার শুরুতে না আমাদের এই ইংলিশ টার্মগুলো একটু অসুবিধা হচ্ছে। তোমাদের এক দুটো ক্লাসেই দেখবে, এক দুটো ক্লাস করার পর তোমাদের আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? অ্যান্ড টার্মগুলো ইংলিশে শেখো, অনেক বেশি বেনিফিট পাবে। আর পরীক্ষায় না ইংলিশে কোয়েশ্চেন পড়তে অনেক ইজিও হয়, বুঝতে পারলে? তোমরা বাংলা মিডিয়াম থেকে যেহেতু আসছো কয়েকজন, তাহলে সেই ক্ষেত্রে তাদের শুরুতে একটু ইংলিশটা কঠিন মনে হবে, কিন্তু এক দুটো ক্লাসের পর তোমরা দেখবে যে স্যার ইংলিশেই বেশি সহজ লাগছে। ওকে, অ্যান্ড আলটিমেটলি যখন ইঞ্জিনিয়ারিং এ যাবে সব কিন্তু ইংলিশেই পড়তে হবে। ওকে, চলো তাহলে এটা আমরা এখান থেকে করে নিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। স্যার এনট্রপিটা কিভাবে করব? আচ্ছা, তুমি এনট্রপির মাত্রা কিভাবে বের করবে সেটা বলতে চাইছো, তাই তো? ওকে, তাহলে এনট্রপির সঙ্গে আমাদের কি করতে হবে? কারোর একটা রিলেশন বের করতে হবে, ঠিক আছে? সুনীতি, এনট্রপির সঙ্গে আমাদের কারোর একটা রিলেশন লাগবে, সেই রিলেশনটা থেকে আমরা এনট্রপির ডাইমেনশন বের করতে পারবো। যদিও এই পার্টটা আমি যখন তোমাদেরকে করাবো ইয়েতে কি বলে থার্মোডাইনামিক্স, সেখানে শিখিয়ে দেবো, কিন্তু সুনীতি আপাতত তাহলে তোমার জন্য হোমওয়ার্ক থাক, ঠিক আছে? যখন থার্মোডাইনামিক্স করাবো তখন ওই রিলেশনগুলো আমরা এমনিও শিখবই, তাহলে আপাতত তোমার জন্য হোমওয়ার্ক থাক, তুমি নেক্সট ক্লাসে এটা নিজে রিসার্চ করে আসবে তো, ঠিক আছে? ওকে স্যার, বাংলা টার্মগুলো বলুন প্লিজ। এটার না বাংলা টার্ম সেরকম কিছু নেই, ঠিক আছে? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলেই এটাকে মাথায় রাখো, ঠিক আছে? ওকে, এটার যে বাংলা টার্ম কি সেটা আমিও জানি না, পড়াতে ভুলে গেছে। ওকে, এটার বাংলা টার্ম তোমরা এটাই মাথায় রাখো যে এটা হচ্ছে হোমোজেনিটির প্রিন্সিপাল। ওকে, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা হোমোজেনিটির প্রিন্সিপাল, ওই সমতুল্যতা সূত্র এরকম টাইপের কিছু হবে, ঠিক আছে? বাংলায় হোমোজেনিটি মানে সমতুল্যতা হবে, ঠিক আছে? সমতুল্যতার সূত্র এরকম ভাবে মাথায় রাখতে পারো, ঠিক আছে? বাংলায় এরকম কিছু একটা হবে। তো এই ক্ষেত্রে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা সমতুল্যতার নীতি বলতে পারো, ঠিক আছে? তো এই সমতুল্যতার নীতি বা সমতুল্যতার সূত্র, এখান থেকে আমাদের কি বলেছে এই নীতিটার মধ্যে? এই নীতিটার মধ্যে বলেছে আমাদের ধরে নাও কোনো একটা সমীকরণ আছে, ঠিক আছে? আমাদের কি আছে? কোনো একটা ইকুয়েশন আছে বা কোনো একটা সমীকরণ আছে। ধরো আমি বললাম কোনো একটা সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই, সেটা ইকুয়াল টু সি জেড প্লাস ডি রুট ওভার ডিডাব্লিউ, এরকম ধরো আমাদের রয়েছে। ওকে, তাহলে এই যে আমাদের এই একটা সমীকরণ রয়েছে, আমাদের এই সমীকরণটার মধ্যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি বলছে? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমাদের বলছে এই যে একটা সমীকরণ বা এই যে একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা তখনই কারেক্ট হবে যদি এখানে যে টার্মগুলো আছে, এখানে টার্ম কটা আছে বলো তো? তোমরা দেখি কে বলতে পারে যে এখানে কটা টার্ম আছে? এখানে সবাই নোটিস করবে এখানে কিন্তু টার্ম আছে টোটাল 4টা, 1টা 2টা 3টা 4টা, টোটাল টার্ম এখানে কটা আছে? এখানে টার্ম আছে হচ্ছে টোটাল 4টা। ওকে, এখানে টার্ম কটা আছে? টার্ম আছে হচ্ছে টোটাল 4টা। টার্ম কিভাবে আমরা আইডেন্টিফাই করি? মাল্টিপ্লাই ডিভিশন থাকলে সেগুলোকে আমরা টার্ম কাউন্ট করি না, আইদার প্লাস অথবা মাইনাস দিয়ে আলাদা থাকলে সেগুলোকে আমরা টার্ম হিসেবে কনসিডার করি। এখানে যদি তোমাকে বলে যে এখানে ভ্যারিয়েবল কতগুলো আছে, ভ্যারিয়েবল অনেক আছে, 1 2 3 4 5 6 7টা ভ্যারিয়েবল আছে, বাট আমাদের টার্ম কটা আছে? টার্ম আছে 1 2 3 4। তো এবার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি বললো? ঠিক আছে, রুটের মধ্যে আমি লিখেছি রুট ওভার ডিডাব্লিউ। ওকে সৌহার্দ্য, তো আমি কি বলছি? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বললো একটা ইকুয়েশন সেটা তখনই কারেক্ট হবে যদি সেই ইকুয়েশনটার মধ্যে প্রত্যেকটা টার্মের মাত্রা কি হয়? প্রত্যেকটা টার্মের মাত্রা সেম হয়। তার মানে কি? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অনুযায়ী আমাদের এখানে কি হবে? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অনুযায়ী এক্স এর যা মাত্রা হবে, আমাদের বি ওয়াই সেটার মাত্রাও সেম হবে, সি জেড এর মাত্রাও সেম হবে, অ্যান্ড রুট ওভার ডিডাব্লিউ সেটার মাত্রাও সেম হবে। ওকে, তাহলে কি বললাম? যে আমাদের এক্স বিওয়াই সি জেড ডিডাব্লিউ এদের সবার মাত্রা কি হবে? এদের সবার মাত্রা সেম হবে। বোঝা গেল? তাহলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমাদের, ঠিক আছে, ওকে, সমমাত্রিক নীতি। ওকে, তাহলে আমাদের প্রিন্সিপাল অফ হোমোজেনিটির বাংলাটা কি? প্রিন্সিপাল অফ হোমোজেনিটির বাংলাটা হচ্ছে সমমাত্রিক নীতি। ওকে, তো এই যে সমমাত্রিক নীতি, সেখান থেকে আমাদের অ্যাডমিন চলে এসছে আমাদের রেস্কিউতে। চলো যাই হোক, তো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা সমমাত্রিক নীতি সেটা কি বলতে চেয়েছে? সেটা বলতে চেয়েছে, হ্যাঁ শ্রেয়া এখনো অনেকক্ষণ বলবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এটা একদম ক্লিয়ার করে নেবো আমরা, যে একটা যদি সমীকরণ থাকে, সেই সমীকরণের উভয় পাশে
অ্যান্ড সেই সমীকরণের মধ্যে কিছু যোগ বিয়োগও যদি হতে থাকে তাহলে কি অনেকগুলো টার্ম প্রেজেন্ট থাকবে, সেই প্রত্যেকটা যে টার্মের মাত্রা সেটা কি হতে হবে, সেম হতে হবে, তাহলেই সেই সমীকরণটা ভ্যালিড হবে, আদারওয়াইজ ভ্যালিড হবে না। একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো নাও তুমি বাজার গেলে, ঠিক আছে, তুমি বাজার গিয়ে ধরো নাও তুমি এই ক্ষেত্রে কয়েকদিন আগে হোলি গেল, তো হোলির জন্য ধরো তোমাকে বাড়ি থেকে দিয়েছে যে এই নে 200 টাকা, গিয়ে মজ কর, ঠিক আছে। তো এবার তুমি সেই 200 টাকা নিয়ে বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি ধরো নাও যে একটা পিচকারি কিনলে, ঠিক আছে, একটু আবির কিনলে, এবার সেখানে ধরো কিছু টাকা খরচ হলো। তারপর ধরো নাও যে তুমি এবার মিষ্টির দোকানে গেলে কিছু মিষ্টি কিনলে, ঠিক আছে। তারপর তুমি ভাবলে যে না, সেদিন তুমি 200 টাকা পেয়েছো তো মনটা খুশি খুশি আছে, ভাবলাম ঠিক আছে বাড়িতে তো আমার গরিব ভাইটা অপেক্ষা করছে, তো ওর জন্য একটা 5 টাকা দামের চকলেট নিয়ে যাই, জীবনে কি আছে তাই না। তো সেই জন্য তুমি ভাবলো, তুমি সেই ক্ষেত্রে 5 টাকার একটা চকলেটও নিয়ে গেলে, ওকে। এবার এই ক্ষেত্রে এবার কি হচ্ছে, তোমার কাছে টোটাল 200 টাকা ছিল। এবার তাহলে তুমি কি করলে, 200 থেকে তুমি আবিরের টাকা মাইনাস করছো, তারপর তুমি পিচকারির টাকা মাইনাস করছো, মিষ্টির টাকা মাইনাস করছো, চকলেটের টাকা মাইনাস করছো, ইকুয়াল টু কি পাচ্ছে, এখন তোমার কাছে কত টাকা বেঁচে আছে। এবার দেখো এই সমীকরণটার মধ্যে তুমি কি 200 টাকা চেয়েছিল, সেখান থেকে কি তুমি 5টা চকলেট মাইনাস করলে। অনেকে বলতে পারে স্যার আমি তো 5টা চকলেটের দামই মাইনাস করেছি। 5টা চকলেটের দাম মাইনাস করেছো, কিন্তু 5টা চকলেট কি মাইনাস করছো না, তুমি দামটা মাইনাস করছো, তার মানে টাকার থেকে কি মাইনাস করছো, টাকা। আলটিমেটলি যেটা ইকুয়েশনের রাইটে পড়ে আছে সেটাও কি পড়ে আছে, টাকা। মানে তুমি 200 টাকা ছিল, তার থেকে ধরো নাও তুমি 20 টাকা খরচা করলে হচ্ছে আবির কিনতে, তুমি ভাবো যে 10 টাকা একটা চকলেট কিনতে খরচা করেছো, তুমি ভাবো 50 টাকার মিষ্টি কিনেছো, তাহলে তুমি সব টাকাগুলোর থেকে টাকাগুলোকেই মাইনাস করছো, তাই না। এমন কোনো সময় হচ্ছে না যে তুমি টাকার থেকে ধরো নাও আবির তুমি প্যাকেট হিসেবে কিনেছো, টাকার থেকে প্যাকেট মাইনাস করছো, এরকম কোনো সময় হচ্ছে না যে তুমি টাকার থেকে কি করছো, তুমি টাকার থেকে মিষ্টি কতগুলো কাউন্টে কিনেছো সেই মিষ্টির কাউন্ট বা ওয়েটটা মাইনাস করছো, এটা হচ্ছে না, তাই না। তাহলে এইভাবে এই যে জিনিসটা কি হচ্ছে, দেখো আমি যখনই প্লাস মাইনাস কিছু করছি, একটা ইকুয়েশন বানাচ্ছি, সেখানে সবগুলো সেম কোয়ান্টিটি। তাহলে সিমিলারলি এখানেও কি হচ্ছে, যখন আমরা কোনো একটা ইকুয়েশন লিখছি, সেই ইকুয়েশনের মধ্যে প্রত্যেকটা যে টার্ম থাকবে তাদের মাত্রা বা তাদের ডাইমেনশন কি হবে, সেম হবে। বলো, বুঝতে পারলে? ওকে। যদি গুণ আকারে থাকে সেই ক্ষেত্রে কি এই সূত্র প্রযোজ্য? এই যে সুদীপ্ত ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। দেখো সুদীপ্ত, এটা কিন্তু গুণ আকারেই আছে, ঠিক আছে, এটা কিন্তু গুণ আকারে আছে, সি আর জেড গুণ অবস্থায় আছে। আমি কিন্তু বলছি না যে এই ক্ষেত্রে বিওয়াই বা এক্স এর সাথে সি এর মাত্রা সেম হবে, জেড এর মাত্রা সেম হবে, সেটা কিন্তু আমি বলছি না। আমি কি বলছি, আমি বলছি এই যে পুরো কোয়ান্টিটিটা, কারণ গুণ বা ভাগ অবস্থায় থাকলে সেগুলোকে কিন্তু আমরা আলাদা টার্ম ধরি না, সেগুলোকে একটা টার্মই ধরি। এখানে এই টোটালটা একটা টার্ম, এর মাত্রাটা কি হবে, এর মাত্রাটা বাকি প্রত্যেকটা টার্মের মাত্রার সাথে সেম হবে। এখানে কিন্তু আমি ডিডাব্লিউর মাত্রা বলিনি, আমি রুট ওভার ডিডাব্লিউর মাত্রা বলেছি, কারণ ওভারঅল কোয়ান্টিটিটা হচ্ছে আমাদের কি, রুট ওভার ডিডাব্লিউ। বলো সবার কাছে কি পুরো বিষয়টা ক্লিয়ার? স্যার লাইভ ভিডিওটা না, ওটা রেকর্ডেডটা চলে আসার পর দেখতে পারবে রাজেশ, ওটা রেকর্ডেডটা চলে আসার পর দেখতে পারবে। ভয়েসে ইস্যু আসছে বলছো, ভয়েসে কি সমস্যা হচ্ছে বলো তো? মাইক তো ঠিকই কাজ করছে আমি যা দেখতে পাচ্ছি। হ্যালো হ্যালো, মাইক তো ঠিকই কাজ করছে আমি যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে কি? ভয়েস ক্লিয়ার আছে তাই তো? ওকে ওকে, ঠিক আছে। বলো, এই প্রিন্সিপাল অফ হোমোজিনিটিটা বুঝতে পারলে? প্রিন্সিপাল অফ হোমোজিনিটিটা বুঝতে পারলে? ওকে। এই ম্যাক্সিমাম জন তো বলছে সব ঠিকই আছে, তাহলে যাদের এক দুজন যারা বলছো প্রবলেম আছে, তাদের কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা তোমার নাম সুদীপ্তা, ওকে ওকে, চলো ঠিক আছে, প্রসিড করব। এতখানি ক্লিয়ার? ওকে, তো এতটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে, এবার এই প্রিন্সিপাল অফ হোমোজিনিটি থেকে আমরা প্রচুর কোয়েশ্চেন করব, ঠিক আছে, তার কারণ এখান থেকে কোয়েশ্চেনগুলো আসবে। আচ্ছা দেখো, তোমাদের সবাইকে আমি অলরেডি আগেও বলেছি, যারা ইউটিউব সেশন অ্যাটেন্ড করেছো আর যারা করোনি তাদেরকেও বলে দিচ্ছি, যে আমরা এই যে ব্যাচের মধ্যে আমরা যেটা টার্গেট রেখেছি, তোমরা জানো যে আমাদের ইউটিউব চ্যানেলে রাত্রিবেলা 9টার সময় করে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশনের ক্লাসগুলো হচ্ছে, যেটা কিনা আমরা WBJ এর PYQ গুলো করাচ্ছি। দেখো এখনো আমাদের এক্সাম ডেট আসেনি, বাট আমরা
নর্মাল টাইমে যদি ধরি তাহলে তো আমাদের হাতে মোটামুটি 1.5 থেকে 1.5-2 মাস মতো সময় রয়েছে। তো এই টাইমে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে তোমাদের যত ম্যাক্সিমাম কোয়েশ্চেন করাতে পারি। এবার ধরো আমাদের ক্লাসগুলো 1.5 থেকে 2 ঘন্টার হবে, তো এখানে যদি পিওয়াইকিউ করাই তাহলে পরে সেই পিওয়াইকিউ গুলো করতে করতেই অনেকটা টাইম চলে যাবে, নতুন আর অন্য কোনো কোয়েশ্চেন করার টাইম পাবো না। তাই আমরা যেটা ডিসাইড করেছি যে ব্যাচের ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম টাইম আমরা তোমাদের কি করাবো, আমাদের সিলেক্ট করা কিছু কোয়েশ্চেন বা অন্যান্য পরীক্ষার কিছু কোয়েশ্চেন, যেরকম আজকে আমি তোমাদেরকে জেইই মেন্স এর কিছু কোয়েশ্চেন করাবো, ঠিক আছে। তো আর ডাব্লিউবিজে এর যে পিওয়াইকিউ গুলো সেটা যেহেতু ইউটিউবে করিয়ে দিচ্ছি, আর আমরা টাইমটাও তোমাদেরকে গুছিয়ে দিয়েছি, যারা এই ব্যাচের রুটিনটা দেখেছো ইউটিউবে পোস্ট করাও আছে রুটিন, সেটা যারা দেখেছো বা তোমাদের এখানে পিডিএফ আই গেস দেওয়া হয়ে গেছে বা দিয়ে দেবে, তো সেই অনুযায়ী তোমরা ওই ক্লাসগুলো থেকে পিওয়াইকিউ গুলো করে নাও, তাহলে কি হবে যে আমরা টাইমটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারবো, ঠিক আছে। বোঝা গেল কথাটা আমার? আচ্ছা স্যার বলছি টেস্টগুলো কিভাবে হবে, ঠিক আছে। টেস্টগুলো কিভাবে হবে, টেস্টগুলো তোমাদের অ্যাপের মধ্যে যাবে, তোমরা যে কোর্সটা কিনেছো সেখানে দেখবে একটা টেস্ট বলে দিয়ে দেওয়া আছে, সেই টেস্টগুলো দেখবে, টেস্টগুলো পাবলিশ হয়ে গেছে, সেগুলো তোমাদের অ্যাটেম্প্ট করার অপশন আসবে। যেই টেস্টগুলো পাবলিশ হয়নি সেগুলো দেখাবে যে এত তারিখে পাবলিশ হবে। যখন টেস্টটা আসবে তুমি সেখানে অ্যাটেম্প্টে ক্লিক করবে, তুমি টাইম নিয়ে বসবে, একটা একটা করে কোয়েশ্চেন সলভ করবে, সেখানে মার্ক করবে, সেভ করবে, এভাবে এগিয়ে যাবে, বুঝতে পারলে? ওকে চলো। হ্যাঁ ঠিক আছে, ওকে সৌহার্দ্য, ঠিক আছে, ফিডব্যাক টেকেন, ওকে। আমি এটা সবাইকে জানানোর চেষ্টা করছি আর আমিও সেটার উপর কাজ করার চেষ্টা করছি, ওকে ঠিক আছে। এই তো পিন্টু, এখানে থিওরি হয়ে যাচ্ছে, তারপর পিওয়াইকিউ করো, ওকে চলো। পার ডে পিওয়াইকিউ হয়। অদ্রিজা দেখবে তোমাদের রুটিনটা দেওয়া রয়েছে, ফার্স্ট সেশনটাতে দেখবে রুটিনটা দেওয়া রয়েছে, ওকে। ডব্লিউজি 2026-এর ডেট দিল, কোথায় ডেট দিল দেখি। ইয়েস একদম ঠিক, ডাব্লিউবিজেই 2026-এর ডেট দিয়ে দিয়েছে, তাহলে সবাই লেগে পড়ো। দেখো আজকে আমরা পড়া স্টার্ট করেছি অ্যান্ড আমাদের মে 24 কিন্তু আমাদের এক্সামের ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আজকে আমরা পড়া স্টার্ট করেছি অ্যান্ড আজকেই দেখো, তাহলে আমাদের আজকে একটা খুব ভালো দিন, তাই না, যে আমরা জাস্ট পড়া স্টার্ট করেছি অ্যান্ড আমাদের এক্সামের ডেটও দিয়ে দিয়েছে। ভেরি নাইস খবর, ওকে চলো তাহলে সবাই একদম মন দিয়ে লেগে পড়ো, ঠিক আছে চলো। স্যার ফার্স্ট ইয়ারের কোয়েশ্চেন ছাড়া অন্যান্য পিওয়াইকিউ ক্লাসে করাবেন না? ইয়েস সুদীপ্ত, অন্যান্য কোয়েশ্চেনগুলোই ক্লাসে করাবো, ঠিক আছে ওকে চলো। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করছি। দেখো চলো সবাই এবার ফিরে আসো, সবাই এবার ফিরে আসো। মে 24 এক্সাম, ঠিক আছে ওকে, মে 24 এক্সাম। তাহলে পরে আমাদের কাছে কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে 1 মাস সময় বেশি পাচ্ছি, তাহলে আমরা সেই হিসেবে কিন্তু ভালো করে প্রিপারেশন করতে পারবো। অ্যান্ড সেই অনুযায়ী যদি আমাদের ব্যাচেও কিছু অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয় সেটা আমি তোমাদেরকে আপকামিং টাইমে জানিয়ে দেবো, ঠিক আছে ওকে চলো। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো, বলেছে ইফ দ্য ডাইমেনশনস অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি আর গিভেন বাই এত, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডাইমেনশন কি দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে, সেটা রিপ্রেজেন্ট হচ্ছে এম পাওয়ার এ এল পাওয়ার বি টি পাওয়ার সি, দেন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি উইল বি। তাহলে এই যে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি হবে, তাহলে এই যে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা, এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা কি হবে। তাহলে আমাদের এখানে কি বলেছে, ফোর্স হবে যদি এর ভ্যালু এত, এ বি সির ভ্যালু এত হয়, প্রেসার হবে যদি এতর ভ্যালু এত হয়। তাহলে এটা বেসিক্যালি তোমাদের কিসের উপর কনসেপ্ট, এটা কিন্তু ডিরেক্ট মানে ডাইমেনশনের কোয়েশ্চেন, কিন্তু এটা ডিরেক্ট জিজ্ঞেস না করে ওরা আর কি আলাদা আলাদা দিয়ে দিয়েছে, তোমাকে চেক করতে বলেছে। তাহলে চলো চেক করো। তাহলে আমাদের ফোর্সের ডাইমেনশন কত হয়, ফোর্সের ডাইমেনশন হয় এম এল টি মাইনাস 2। তাহলে এখানে এম এর পাওয়ার 0 হলে কি ফোর্স হবে, হবে না, তাহলে অপশন এ হচ্ছে না। নেক্সট অপশন বি দেখি, অপশন বি কে কি দিয়েছে, এম এর পাওয়ার 1, বি এর পাওয়ার এল এর পাওয়ার -1, সি এর পাওয়ার এত। তাহলে প্রেসারের মাত্রা কত হয় সেটা আমরা বের করি। প্রেসার, আমরা যদি প্রেসারের কথা বলি, প্রেসার কত হয়, প্রেসার হয় হচ্ছে এফ বাই এ। প্রেসার কত হয়, প্রেসার হয় হচ্ছে এফ বাই এ, তাই তো। তাহলে এবার ফোর্সের মাত্রা কত, ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি -2 আর বাই এ মানে এল স্কোয়ার, তাহলে কত আসছে এম এল -1 টি -2। তাহলে দেখো এখানে এম এর পাওয়ার কত আছে 1, এল এর পাওয়ার -1 এন্ড টি এর পাওয়ার -2, তার মানে আমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে স্যার কোয়েশ্চেন গুলো তুলবো এখন, না না কোয়েশ্চেন তুলতে সময় চলে যাবে, তুমি জাস্ট সলভ করো, পিডিএফ তো পেয়ে যাবে তাই না, তুমি জাস্ট সলভ করো, ওকে তুমি জাস্ট সলভ করো, ওকে তুমি জাস্ট সলভ করো, বুঝতে পারলে। তুমি কি করবে, তুমি জাস্ট এটাকে সলভ করো, ক্লিয়ার। চলো ক্লিয়ার সবার কাছে। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এম এল পাওয়ার -1 টি পাওয়ার -2, এম এল পাওয়ার -1 টি পাওয়ার -2। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি।
নেক্সট নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে এই কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা কি বলেছে স্যার, ডিটাও হচ্ছে, আচ্ছা তাহলে হয়তো এমএসকিউ আছে। ওকে, ডিটাও হচ্ছে বলছো, তাহলে হয়তো এমএসকিউ রয়েছে, চলো একবার চেক করা যাক। ডিটাও হচ্ছে তোমরা অনেকে বলছো, তাহলে ডিটাও চেক করা যাক, তাহলে এটা এমএসকিউ দিয়েছে। দেখো ডাব্লিউবিজেই পরীক্ষায় কিন্তু কি থাকবে, তোমাদের কিছু কোয়েশ্চেন এমএসকিউ থাকবে, ঠিক আছে, মানে একের বেশি অপশন কারেক্ট। এখানে যদিও আমি সেইভাবে সাজিয়ে আনি যে কোনটা এমসিকিউ কোনটা এমএসকিউ, ঠিক আছে। চলো ডি অনেকে বলছো, তাহলে একবার চেক করে নেওয়া যাক। অ্যাক্সিলারেশন ইফ a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু -2। ওয়াও, কে কে বললো ডি হচ্ছে, কে কে বললো ডি হচ্ছে? অ্যাক্সিলারেশনে কোনোদিনও মাস থাকে? অ্যাক্সিলারেশনে কোনোদিনও মাস থাকে যে তোমরা ডি বলছো? অ্যাক্সিলারেশনে কি কোনোদিনও মাস থাকে যে ডি বলছো? অ্যাক্সিলারেশন কত, L-2, এই দুটো মিলছে, এটাকে তোমরা চোখে দেখলে না যে এর পাওয়ার এর ভ্যালু 1 লিখে রেখেছে? এরকম কিন্তু করো না, ডি হবে না, ঠিক আছে। ওকে, ডি কিন্তু হবে না, ওকে, ডি কিন্তু হবে না। ওকে চলো, আরে বাপরে এত বড় স্যার আমাদের ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখো, এই কোয়েশ্চেনটা সলভ করো সবাই, ঠিক আছে। ওকে, এই কোয়েশ্চেনটা সলভ করো। গাইস আজকে তো আমি ধন্য হয়ে গেলাম যে কে আমার ক্লাস দেখছে। এখন তো আমি আর ফিজিক্স পড়াতে পারবো না, কারণ কি, স্যারের সামনে আমি ফিজিক্স পড়াবো, এটা কি করে হতে পারে? কে এটা নিজের নাম লাগিয়ে আসবে? আমি কিন্তু তোমার অ্যাটলিস্ট ইমেল আইডি তো তুমি দিয়ে রেখেছো না অ্যাপে, আমি কিন্তু তোমার নাম বের করতে পারবো, নিজের নাম লাগিয়ে আসবে, ঠিক আছে। চলো দেখো কি বলেছে, ইফ সি অ্যান্ড আর represents the capacitance and resistance respectively, then the dimensions of RC। এই কোয়েশ্চেনটা করার জন্য আমরা দুটো জিনিস মাথায় রাখবো, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা করার জন্য আমরা দুটো জিনিস মাথায় রাখবো, কি কি? একটা হচ্ছে মানে টাইম কনস্ট্যান্টের যে ফর্মুলা, সেটা মাথায় রাখবো দুটো সার্কিটের জন্য। একটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ সার্কিট, একটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিট মানে যেখানে একটা ইন্ডাক্টর রয়েছে, আর ক্যাপাসিটিভ সার্কিট মানে যেখানে একটা ক্যাপাসিটর রয়েছে। তো ইন্ডাকটিভ সার্কিট আর ক্যাপাসিটিভ সার্কিটের জন্য আমরা কি মাথায় রাখবো, আমাদের টাইম কনস্ট্যান্ট মাথায় রাখবো। ইন্ডাকটিভ সার্কিটের জন্য আমাদের যে টাইম কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, আমি কি বলছি, ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিটের জন্য আমাদের যে টাইম কনস্ট্যান্ট হয় সেটা কত হয়, সেটা হয় হচ্ছে L/R। ওকে, আমাদের ইন্ডাকটিভ সার্কিটের জন্য টাইম কনস্ট্যান্ট কত হয়, সেটা হয় হচ্ছে L/R। আর আমরা যদি ক্যাপাসিটিভ সার্কিট বলি, ঠিক আছে, আমরা যদি ক্যাপাসিটিভ সার্কিট বলি তার জন্য টাইম কনস্ট্যান্ট কত হয়, RC। এবার এই যে এটা যদি টাইম কনস্ট্যান্টের ফর্মুলা এটা হয়, টাইম কনস্ট্যান্টের ফর্মুলা এটা হয়, তাহলে এখানে দেখো কার মাত্রা বের করতে বলেছে, আরসির মাত্রা বের করতে বলেছে। আরসি কি, আরসি হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তাহলে এই ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টের মাত্রা কি হবে, টাইমের সাথে ইকুয়াল হবে। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে, এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ m⁻0 L⁻0 শুধু টি। ওকে স্যার বেঙ্গলি টার্মগুলো বলুন। হ্যাঁ দেখো, সি কি, সি হচ্ছে আমাদের ধারকত্ব, এবং আর কি, আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে আর সির মাত্রা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এবার ইন্ডাকটিভ সার্কিট মানে কি, আবেশী সার্কিট। আবেশী সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্টের ফর্মুলা হয় হচ্ছে L/R, এবং আমাদের একটা ধারকীয় সার্কিটের জন্য আমাদের যে টাইম কনস্ট্যান্ট হয় সেটার ফর্মুলা হয় হচ্ছে RC। তাহলে এই ক্ষেত্রে এটা যদি RC হয়, এটা যদি টাইম কনস্ট্যান্ট হয়, টাইম কনস্ট্যান্টের ফর্মুলা মাত্রা কত হবে, সেটা হবে হচ্ছে টাইমের মাত্রার সাথে সমান। বলো রঘুনাথ, এবার বুঝতে পারলে? চলো জলদি সে বলো, রঘুনাথ, বনশ্রী, বুঝতে পারলে? দেখো যার যেখানে সমস্যা হবে একবার জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। ওকে, আমি তোমাদেরকে বলে দেবো। চলো ক্লিয়ার, রঘুনাথ, বনশ্রী বুঝতে পেরেছো? জলদি সে কনফার্ম করো। ওকে, তাহলে আমরা এতখানি বুঝে গেলাম, ঠিক আছে, এতখানি আমরা বুঝে গেছি। ক্লিয়ার সবার কাছে, হ্যাঁ কি না? এতখানি কি ক্লিয়ার সবার কাছে, ইয়েস অর নো? এই যে এই যে এই যে কোথায়, এই যে ঐন্দ্রিলা, কোথায় বুঝতে পারছো না? দেখো যে আমাদের
তোমাকে কি বেরোচ্ছে আর সির মাত্রা বের করতে। এবার তুমি এটা আর এর মাত্রা বের করে সি এর মাত্রা বের করে তারপরে গুণ করে সেইভাবেও বের করতে পারো, কিন্তু এগুলো কিছু কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে আমাদের দুই রকমের সার্কিট হয়, ইন্ডাকটিভ সার্কিট বা আবেশিক সার্কিট আর ক্যাপাসিটিভ সার্কিট বা ধারকীয় সার্কিট। তো তাদের জন্য টাইম কনস্ট্যান্টের ভ্যালু হয় হচ্ছে এগুলো। এবার টাইম কনস্ট্যান্ট মানে সেটা একটা পার্টিকুলার টাইমকে বোঝাচ্ছে। এবার কতখানি টাইমকে সেগুলো আমরা না হয় তখন যেগুলো পড়বো তখন আমরা ডিসকাস করবো যে টাইম কনস্ট্যান্ট কি হয় ইত্যাদি, এখন এই চ্যাপ্টারে তো সেগুলো রিলিভেন্ট না। তো যেহেতু টাইম কনস্ট্যান্ট সেটা একটা পার্টিকুলার টাইমকে বোঝাচ্ছে, তাহলে এই এল বাই আর এর মাত্রা বলুক বা আর সির মাত্রা বলুক সেটা টাইমের মাত্রার সাথে সমান হবে। ঠিক আছে, ওকে। চলো সুদীপ্ত, এটা স্যার এটা কি অন্যভাবে করা পসিবল? ইয়েস সুদীপ্ত, তুমি রেজিস্ট্যান্স বা রোধ এবং আমাদের যে ধারকত্ব তাদের মাত্রাগুলোকে গুণ করেও করতে পারবে। ওকে, ইয়েস অবশ্যই চিনতে পারছি পায়েল। ওকে, অবশ্যই চিনতে পারছি পায়েল, কেন চিনতে পারবো না? তুমি এবার ডাব্লিউবিজেই দিচ্ছ নাকি? ঠিক আছে, ভালো করে পড়ো তাহলে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে ইফ সি বি দা ভেলোসিটি, এটা সি বি দা ভেলোসিটি হবে তাই না? ইফ সি বি দা ভেলোসিটি অফ লাইট, এইচ ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড জি ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। খুব ভালো করে এই কোয়েশ্চেনটা বুঝবে, এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু লেন্দি হবে বাট তোমরা সবাই করতে পারবে। খুব মন দিয়ে শোনো। সি কি বলেছে? সি বলেছে আলোর বেগ। এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। আর জি কি? জি হচ্ছে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এদেরকে যদি আমরা প্রাথমিক রাশি হিসেবে ধরে নিই তাহলে আমাদের ভরের মাত্রা কত হবে? তাহলে ভরের মাত্রা কত হবে? কি বললো বুঝলে? যে তোমার প্রাথমিক রাশিগুলো কে কে? ভর, দৈর্ঘ্য আর সময়। কিন্তু তুমি কি করলে, এই যে তিনটা রাশি বললো এদেরকে প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে নিলে, তাহলে ভরের মাত্রা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছেন। তাহলে কি করে বের করব? এই টাইপের কোয়েশ্চেনগুলো যখন দেবে তুমি ধরে নাও কাকে বের করতে বলেছে? মাস। তাহলে তুমি ধরে নাও যে মাস সেটা কি? দেখো মাত্রা বের করা মানে কি, আমাদেরকে দেখতে হবে যে এদের কত কত পাওয়ার হচ্ছে, এদের কত কত পাওয়ার হচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, যে লেট, আমি ধরে নিলাম, ঠিক আছে, যে আমি কি ধরে নিচ্ছি যে মাস সেটা সমান সমান ভাবো যে এইচ এর পাওয়ার এ, সি এর পাওয়ার বি, জি এর পাওয়ার ধরো আমাদের ডি। এটা আমরা ধরে নিলাম, এটা আমরা অ্যাজিউম করে নিলাম, আমরা এটা অ্যাজিউম করে নিলাম যে কি, যে আমাদের মাস সেটা কি হয়, সেটা এইচ এর পাওয়ার এ, সি এর পাওয়ার বি, জি এর পাওয়ার ডি। এদেরকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করলে আমরা মাস পেয়ে যাই, এটা আমরা ধরে নিলাম। এবার এবার আমাদেরকে কি করতে হবে, এখানে যেই রাশিগুলো আছে তাদের মাত্রাগুলো লাগবে, এখানে যেই রাশিগুলো আছে তাদের মাত্রাগুলো লাগবে। এবার মাত্রাগুলো আমরা তাহলে এক এক করে বের করি। দেখো সি মানে কি? সি মানে তো বেগ বলেছে তাই না? তাহলে এবার আলোর বেগ হোক, আমার বেগ হোক, তোমার বেগ হোক, যার ইচ্ছা বেগ হোক, সবারই বেগের মাত্রা কি হবে? একই হবে, সেটা হবে এলটি পাওয়ার -1। আজকে আমরা বের করেছি। জি এর মাত্রা কত হয়? জি এর মাত্রাও আমরা বের করেছি, দেখো আজকেই। এই যে জি এর মাত্রা আমরা কোথায় বের করলাম? এখানে। জি এর মাত্রা কত? এম পাওয়ার -1 এল কিউব টি পাওয়ার -2, তাই তো? তাহলে আমরা জি এর মাত্রাও বের করেছি, তাহলে জি এর মাত্রাটাও লিখে নাও। জি এর মাত্রা কত? এম পাওয়ার -1, এটাই ছিল না? এম পাওয়ার -1 এল কিউব টি এর পাওয়ার -2, তাই তো? তাহলে এটা আমরা জি এর মাত্রাও পেয়ে গেলাম। তাহলে এবার জি এর মাত্রা লিখলাম, সি এর মাত্রা লিখলাম। প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা কত? এটা কি কেউ জানে? প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা কত? প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা যারা জানে ভালো কথা, যারা জানে না আমরা বের করে নিই। তাহলে আমি যেখানে মাত্রাগুলো পরপর বের করছিলাম না সেখানেই লিখে রাখি, তাহলে সুবিধা হবে। জি এর মাত্রা বের করেছি। এর পরের পেজে চলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা বের করি। প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা কোথা থেকে বের করব? দেখো আমরা জানি ই সেটা সমান সমান এইচ নিউ হয়। যারা যারা ক্লাস 12 দিয়ে আসলে জাস্ট তোমরা পড়েছো এই ফর্মুলাটা, যে ই সমান সমান এইচ নিউ হয়। তাহলে এখান থেকে আমি এইচ সমান সমান কি লিখতে পারবো? এইচ সমান সমান আমি লিখতে পারবো ই বাই নিউ। তাহলে এইচ এর যে মাত্রা হবে সেটা হবে ই এর মাত্রা বাই নিউ এর মাত্রা। ইটা কি? ই হচ্ছে আমাদের এক্ষেত্রে এনার্জি, আর নিউটা কি? নিউটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে ই এর মাত্রা কত? এনার্জি সেটা হচ্ছে ml² t-2। আর এই যে কম্পাঙ্ক, সরি এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, তার মাত্রা কত? তার মাত্রা হচ্ছে টি পাওয়ার -1। তাহলে এটা কত আসবে? ml² t-1, ml² t-1। ঠিক আছে, হ্যাঁ রোকেয়া একদম ঠিক বলেছে। তাহলে আমাদের এটা কত আসছে? এটা আসছে ml² t-1। এইচ এর মাত্রা কত? সেটা হচ্ছে ml² t-1। ওকে,
কিন্তু স্যার জি এর সাথে কি করে সম্পর্ক পাবো, সেই সম্পর্কটাই তো আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে পায়েল, বুঝলে না, যে সেই সম্পর্কটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে, তাই না? তো সেই জন্য আমরা ধরলাম যে এদের পাওয়ারগুলো এবিসি হচ্ছে, সরি এবিডি হচ্ছে ধরে নিয়েছি, অ্যান্ড সেই হিসেবে এখন আমরা তাহলে মাত্রাগুলো বের করে নেব, সেই হিসেবে আমরা তাহলে এখন মাত্রাগুলো বের করে নেব। তাহলে এটা কি, এটা আমাদের এইচ আসলো, তাই না? এটা আসলো হচ্ছে এইচ এর মাত্রা। তো এতখানি সবাই আশা করছি বুঝে গেছে, এতখানি সবাই আশা করছি বুঝে গেছে। তো এতখানি যদি সবাই বুঝে যায়, এতখানি যদি সবাই বুঝে যায়, এবার তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? এবার আমরা কথা বলবো যে এই কোয়েশ্চেনটায় আমরা প্রসিড করব কি করে। ঈশান অলরেডি করে নিয়েছে নাকি? ঈশান অলরেডি করে নিয়েছে নাকি? ওকে, ভেরি গুড। চলো, তো এবার আমরা এই কোয়েশ্চেনটায় প্রসিড করব কি করে। ওকে, এবার আমরা এটাতে প্রসিড করব কি করে। এই কোয়েশ্চেনটা একটু লম্বা ভাবেই হবে পায়েল, এই কোয়েশ্চেনটা আমাদের এইভাবেই করতে হবে, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা একটু লেন্দি হবে। দেখো, এবার এটা যদি আমরা করতে চাই, ঠিক আছে, এবার এটা যদি আমরা করতে চাই, তাহলে এবার আমাদেরকে কম্পেয়ার করতে হবে। তাহলে এম সমান সমান আমরা এটা ধরে নিয়েছি। এবার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা সমমাত্রিক নীতিতে আমরা কি শিখেছি, যে এই পাশের যা ডাইমেনশন হবে এই পাশের ডাইমেনশনও সেম হবে, বোথ সাইডে ডাইমেনশনটা সেম হবে। তাহলে তুমি লেখো, চলো, বোথ সাইডের ডাইমেনশনটা সেম লিখতে হবে। তাহলে মাসের ডাইমেনশন কত, সেটা হচ্ছে এম, লিখে দিলাম। এবার রাইটে কি আসবে, দেখো রাইটে আসবে হচ্ছে এইচ, এইচ এর মাত্রা আমরা কত পেয়েছি, সেটা আমরা পেয়েছি এম এল স্কোয়ার টি পাওয়ার -1, এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি পাওয়ার -1, তার পাওয়ার আমরা এ ধরে নিয়েছি। সবাই কিন্তু ক্যালকুলেশনটা বুঝবে, হ্যাঁ, কিভাবে হচ্ছে। আর যারা যারা করে নিচ্ছ অলরেডি তারা বেশ ফাস্ট করছো, ভেরি গুড। ওকে, তারপর কি এইচ এর পাওয়ার এ ধরেছিলাম, সি এর পাওয়ার বি ধরেছি, তাহলে এল টি পাওয়ার -1, তার পাওয়ার কত, তার পাওয়ার হচ্ছে বি। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে আমাদের জি, জি এর পাওয়ার আমরা ধরেছি কত, জি এর পাওয়ার আমরা ধরেছি হচ্ছে ডি। এবার তাহলে জি এর পাওয়ার যদি আমরা ডি ধরি, জি এর পাওয়ার যদি আমরা ডি ধরি, জি কত আছে, এম -1 এল কিউব টি -2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসছে, এই ক্ষেত্রে এটার পাওয়ার হয়ে যাচ্ছে আমাদের ডি, এটার পাওয়ার আমাদের কি হয়ে যাচ্ছে, এটার পাওয়ার হয়ে যাচ্ছে ডি। এবার এখানে আমাদের তাহলে ক্যালকুলেট করতে হবে। এবার এখানে কিভাবে ক্যালকুলেট করব, আমাকে এবার আলাদা আলাদা করতে হবে যে এম এর টোটাল পাওয়ার কত বাঁচলো, এল এর টোটাল পাওয়ার কত বাঁচলো, টি এর টোটাল পাওয়ার কত বাঁচলো, সেগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে। চলো করা যাক। এম এর পাওয়ার দেখো, এখানে এম এর পাওয়ার এ হবে, এখানে তো এম নেই, এখানে এম এর পাওয়ার হয়ে যাবে -ডি, তাই তো? তাহলে এম এর ওভারঅল পাওয়ার কত হচ্ছে দেখো, তাহলে এম এর ওভারঅল পাওয়ার এ -ডি হচ্ছে। এটা সবাই বুঝলে কিনা বলো, তারপর আমরা বাকিগুলোতে প্রসিড করব, কারণ এটা বুঝে গেলে সব বুঝবে, এইটা না বুঝলে আলটিমেটলি আগে বুঝবে না। তো বলো যে এতখানি সবাই বুঝলে কিনা, এতখানি সবাই বুঝলে কিনা জলদি সে বলে ফেলো, এতখানি সবাই বুঝলে কিনা জলদি সে বলে ফেলো, ঠিক আছে? এতখানি সবাই বুঝলে কি বুঝলে না জলদি সে বলে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে, জলদি সে বলে ফেলো যে এতখানি সবাই বুঝলে কি বুঝলে না। ওকে, এতখানি সবাই বুঝলে কি বুঝলে না জলদি সে আমাকে বলে ফেলো। ওকে, এতখানি বুঝেছো, এতখানি বুঝেছো? কারোর যদি ডাউট থাকে বলো। হ্যাঁ, ঐন্দ্রিলা বোঝেনি। দেখো ঐন্দ্রিলা কি করলাম, আমি এবার দুই পাশে আমাদের মাত্রাগুলো সমান তো লিখে দিয়েছি, হ্যাঁ শুভম বলছি, দুই পাশে মাত্রাগুলো সমান তো লিখে দিয়েছি, কিন্তু আমি কি করতে চাই, কম্প্যারিজন করতে চাই। তাই আমি প্রত্যেকটা যে ফান্ডামেন্টাল রাশি, ঠিক আছে, ওকে, তাদের মাত্রাগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে লিখছি। তাহলে এম এর পাওয়ারে দেখো, এখান থেকে তুমি এম এর পাওয়ার কত পাবে, এ, এখানে তো এম নেই, এখান থেকে এম এর পাওয়ারে -ডি পাবে। তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে, এম এর পাওয়ার এ -ডি, ঠিক না? কারণ এই এম আর এই এম তো গুণ হবে, তাহলে তাদের পাওয়ার গুলো যোগ বিয়োগ হবে, ঠিক আছে? জগন্নাথ বুঝলে, শুভম বুঝলে, বলো জলদি স্যার। তাহলে এটা যদি বোঝো, দেখো তাহলে এল এর পাওয়ারে কত লিখতে পারি, এল এর পাওয়ার দেখো এখান থেকে কত হয়ে যাবে 2a, এখান থেকে আসবে বি, আর এখানে এল এর পাওয়ার 3d। তাহলে এল এর পাওয়ার আলটিমেটলি আমাদের কত বাঁচবে, 2a প্লাস বি প্লাস 3d। দেখো তো এটা বুঝলে কিনা, দেখো তো এবার বুঝলে কিনা, ক্লিয়ার, ক্লিয়ার সবার কাছে? এন্ড তাহলে আমরা যদি টি এর পাওয়ারটা লিখি, সেটা কত আসবে, টি এর পাওয়ারটা সেটা আসবে হচ্ছে -a, কারণ এই যে -a, এখানে -b আর এখানে -2d, তাই তো? এখানে -2d, এখানে -2d। তাহলে আমরা এম এর পাওয়ার পেয়ে গেলাম, এল এর পাওয়ার পেয়ে গেলাম, এন্ড টি এর পাওয়ার পেয়ে গেলাম, ঠিক আছে? এম এর পাওয়ার পেয়ে গেলাম, এল এর পাওয়ার পেয়ে গেলাম, এন্ড টি এর পাওয়ার পেয়ে গেলাম। তাহলে এবার এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমরা কম্প্যারিজন করব। এই পাশে তো শুধু এম আছে, তাহলে এবার আমরা কি করব, কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব, এখানে এম এর পাওয়ার 1, এখানে এম এর পাওয়ার a - d, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, a - d সেটা সমান সমান 1, ঠিক? নেক্সট দেখো,
এখানে এল এর পাওয়ার এটা, এখানে এল নেই, এল নেই মানে কি এল এর পাওয়ার 0 আছে, তার মানে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে 0, তার মানে 2a প্লাস বি প্লাস 3d সেটা ইকুয়াল টু 0। অ্যান্ড এখানে কি আছে, এখানে দেখো টি এর পাওয়ার এটা, কিন্তু লেফটে আমাদের টি নেই, তাহলে এটাও কি আসবে, এটাও আমাদের 0ই আসবে, তাহলে এটা কি আসবে, এটাও আমাদের 0ই আসবে, তাই তো। তাহলে আমাদের যে -2a, ঠিক না, আমাদের যে -a মাইনাস বি মাইনাস 2d সেটা ইকুয়াল টু কত হচ্ছে, সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। ওকে, সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। স্যার এই কোয়েশ্চেনটা এত লেন্দি হচ্ছে, দেখো আমি যেহেতু বলে বলে বুঝিয়ে বুঝিয়ে করছি তাই আমার আরো বেশি সময় লাগছে, তোমরা যখন করতে যাবে তোমাদের তো এত সময় লাগবে না। আর কিছু কোয়েশ্চেন একটু লেন্দি থাকে, হ্যাঁ এই কোয়েশ্চেনটা একটু লেন্দি, কিন্তু যতটা টাইম আমার লাগছে তত টাইম তোমাদের লাগবে না, কারণ আমি তো সবাইকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তাই অনেকটা সময় লাগছে। ওকে, তোমরা এর থেকে অনেক ফাস্ট করতে পারবে যদি ভালো প্র্যাকটিস থাকে। এবার দেখো, এবার 3টে সমীকরণ আছে অ্যান্ড 3টে আননোন আছে। যদি আমাদের 3টে ইকুয়েশন থাকে, 3টে আননোন থাকে, সেটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে জলদি সে সলভ করে এ বি আর ডি এর ভ্যালুগুলো বলো। এটা নিশ্চয়ই আমাকে করতে হবে না, এ বি আর ডি এর ভ্যালুগুলো বলো। অন্বেষা করে ফেলেছে নাকি? ওকে, অন্বেষা মাঝি করে ফেলেছে, ঠিক আছে। চলো, অন্বেষা হচ্ছে আমাদের ক্লাস 12 এর স্টুডেন্ট নাকি? চলো, তাহলে এক্ষেত্রে বলো 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 জলদি সে, যে এ বি আর ডি এর ভ্যালুগুলো কত আসছে, জলদি সে তোমরা সলভ করে বলো। এটা নিশ্চয়ই আমাকে সলভ করতে হবে না, তাই না? এই তো, পার্থজিতেরও হয়ে গেছে। ওকে ওকে, চলো, শুভজিতেরও হয়ে গেছে। একটু এ বি আর ডি এর ভ্যালুগুলো বলে ফেলো তো যাদের সলভ হয়ে গেছে। আমি কি অন্বেষার অপশনগুলো নিয়ে নিব? অন্বেষার মতে এ আসছে হচ্ছে কত, এ আসছে হচ্ছে হাফ, এ আসছে হাফ, এ আসছে হাফ, বি আসছে হচ্ছে হাফ, আর সি আসছে -হাফ। দেখো তো এটাই আসছে কিনা। এই যে শ্রেয়া, অঙ্কন, রোকেয়া যাদের যাদের হয়ে গেছে, এক্স ওয়াই জেড বলেছে হাফ হাফ -হাফ। ওকে, চলো তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের হাফ হাফ -হাফ, তার মানে অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো যখন তুমি এ বি সির ভ্যালু বের করে নিলে, তাহলে এখানে হাফ বসে গেল, এখানে হাফ বসে গেল, এখানে -হাফ বসে গেল, তাহলে এম এর মাত্রা তুমি কি পাবে, তুমি এই যে এইচ সি জি দিয়ে রিপ্রেজেন্ট করে দিলে। ওকে, তাহলে হাফ হাফ হাফ, ওকে হাফ হাফ -হাফ, তাই তো। ওকে, চলো ঠিক আছে, ক্লিয়ার, সবাই বুঝলে? কোয়েশ্চেনটা একটু লেন্দি কিন্তু কঠিন না কিন্তু, তাই না? সোজা, খালি মাত্রাগুলো বসাবে, মাত্রাগুলোকে ক্যালকুলেট করবে, সমীকরণ সমাধান করবে, ব্যাস হয়ে গেল। কোয়েশ্চেনটা লেন্দি কিন্তু কঠিন না কিন্তু। আশা করছি সবাই বুঝতে পারলে, আশা করছি সবাই বুঝতে পারলে। এবার নেক্সট, নেক্সট আমাদের একটা লেন্দি কোয়েশ্চেন করলাম, সেই জন্য এবার একটা ফাও কোয়েশ্চেন, একটা লেন্দি কোয়েশ্চেন করলাম তাই একটা ফাও কোয়েশ্চেন, চলো জলদি সে করো। ঠিক আছে, একটা লেন্দি কোয়েশ্চেন করলাম তাই তোমাদের জন্য একটা ফাও কোয়েশ্চেন, চলো জলদি সে করে ফেলো। এটার উত্তর বলো, এটার উত্তর তো সবাই দেবে নিশ্চয়ই। কি বলেছে? বলেছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট হ্যাভ দ্য সেম ডাইমেনশন। নিচে যে আমরা বিভিন্ন পেয়ারগুলো দেখতে পাচ্ছি, নিচে যে আমরা বিভিন্ন পেয়ারগুলো দেখতে পাচ্ছি, ওকে, আরে শুভজিৎ, ঠিক আছে, নিচে যে আমরা পেয়ারগুলো দেখতে পাচ্ছি তাদের মধ্যে কার কার ডাইমেনশন সেম নয়, মানে কোন পেয়ার দুটোর ডাইমেনশন সেম নয়। একটা দিয়েছে ইম্পালস আর মোমেন্টাম, ইম্পালস আর মোমেন্টাম, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ফোর্স, অ্যাঙ্গুলার মোমেন্টাম, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ওয়ার্ক অ্যান্ড টর্ক। তাহলে কাদের ক্ষেত্রে কি হবে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট হ্যাভ সেম ডাইমেনশন, কোন ক্ষেত্রে আমাদের ডাইমেনশনটা সেম নেই সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে চলো জলদি সে বের করে ফেলো, ঠিক আছে। এটা সবাই উত্তর করা উচিত, ঠিক আছে। আমরা যেই টাইপের কোয়েশ্চেন করছি সেটার পর এগুলোর উত্তর কিন্তু সবার করা উচিত, ঠিক আছে। চলো জলদি সে বলে ফেলো। চলো চলো চলো, স্যার বেঙ্গলি টার্মগুলো বলেন। বেঙ্গলি টার্ম হচ্ছে ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত, ওকে, ইম্পালস মানে হচ্ছে বলের ঘাত, আই সমান সমান এফ টি। ওকে, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, বলের ঘাত আর ভরবেগ, মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। আর এক্ষেত্রে বলের মোমেন্ট, মোমেন্ট মানে কি বলতো, মোমেন্ট মানে হচ্ছে এই যে দুটো বল থাকে,
তাদের মাঝখানে যে দূরত্বটা, সেই দূরত্বটাতে গুণ করি, সেটাকে মোমেন্ট বলে। ঠিক আছে, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আর মোমেন্ট অফ ফোর্স। নেক্সট কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্কের ধ্রুবক। আর কার্য আর টর্ক তো জানোই, ওয়ার্ক মানে কার্য, টর্ক মানে তো টর্কই আমরা বলি। ঠিক আছে, ওকে, টর্ক মানে তো টর্কই আমরা বলি, তাই না? চলো জলদিছে, তাহলে এই ক্ষেত্রে কাদের ক্ষেত্রে আমাদের ডাইমেনশন কি হচ্ছে, ডাইমেনশন সেম হচ্ছে না। ওকে, কাদের ক্ষেত্রে আমাদের ডাইমেনশন সেম হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের যে ডাইমেনশন কাদের ক্ষেত্রে আলাদা হবে, আমাদের এই যে অপশন বিটা রয়েছে তাদের ক্ষেত্রে ডাইমেনশনটা আলাদা হবে। কারণ কেন, আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, আমি এমওআই লিখলাম, হ্যাঁ, কারণ পুরোটা লিখতে অনেকটা সময় লাগবে। আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কত হয়, সেটা হয় হচ্ছে এম আর স্কোয়ার, মাস ইন্টু রেডিয়াসের স্কোয়ার। ওকে, তাহলে মাস ইন্টু রেডিয়াসের স্কোয়ার যদি হয়, তাহলে এর মাত্রা কত আসবে, এর মাত্রা আসবে এম এল স্কোয়ার। কিন্তু মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স সেটা কত হয়, ফোর্স ইন্টু ডিস্টেন্স, সেটা কত হয়, সেটা হয় ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্সের মাত্রা কত, এম এল টি মাইনাস টু, আর আর মানে একটা ডিস্টেন্স দিয়ে গুণ করবো, তার মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের যে মাত্রাগুলো, সেই মাত্রাগুলো আলাদা আলাদা আসছে। তাহলে অপশন বি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে এই ক্ষেত্রে আমাদের মাত্রাগুলো সেম হবে না। বাকি ক্ষেত্রে যদি তোমরা মাত্রা বের করো দেখবে একই আসবে। ইম্পালস মানে কত হয়, ইম্পালস মানে হয় এফ টি, তার মানে কত আসবে এম এল টি মাইনাস ওয়ান। মোমেন্টাম মানে কত হয়, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, তাহলে কত এম ভি, এম ভি তাহলে কত হবে এম ভর, আর বেগ হচ্ছে এল টি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে মোমেন্টাম লিখে দিলাম, দুই ক্ষেত্রে সমান হচ্ছে। ওকে, আমরা যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখি, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এন্ড প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এই দুটো সেম আসবে, ওয়ার্ক এন্ড টর্কও সেম আসবে। তোমরা চাইলে এগুলো একটু বাড়িতে বের করে দেখতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। বলো বুঝলে কি? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা এম আর স্কোয়ার হচ্ছে, আর আমাদের মোমেন্ট অফ ফোর্স সেটা হয়ে যাচ্ছে আমাদের এফ আর। তো সেই জন্য দুটো কিন্তু আলাদা আলাদা আসছে। ক্লিয়ার সবার কাছে? ওকে, দেবব্রত, কৌশিকী এরা বলছে ক্লিয়ার, বাকিরা বলো জলদিছে। চলো জলদি বলো, জলদি। ওকে, সো যা বুঝতে পারছি মোটামুটি সবার কাছে মোরাললেস ক্লিয়ার, তাই তো? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন এটা ডাব্লিউবিজেই তে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা দেখি কে কে করতে পারে। ওকে, এই কোয়েশ্চেনটা দেখি কে কে করতে পারে। অ্যান্ড এই কোয়েশ্চেনটায় এটা আর টি হবে। ঠিক আছে, এটা ওয়াই না, এটা টি হবে। দেখো, প্রশ্নটা আমি তোমাদের জন্য একবার বাংলায় পড়ে দিচ্ছি যাদের ইংরেজিতে সমস্যা হয়। বলেছে দ্য ইকুয়েশন অফ স্টেট অফ সাম গ্যাসেস ক্যান বি এক্সপ্রেসড লাইক দিস। কিছু গ্যাসের যে আমাদের সম্পর্কটা, ঠিক আছে, কিছু গ্যাসের যে স্টেটের অবস্থাটা, সেটা আমরা এই সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারি। ঠিক আছে, বেসিক্যালি এটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন না। তাহলে এই যে আমাদের এই সমীকরণটা হচ্ছে, এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। ওয়ার পি ইজ প্রেসার, যেখানে পিটা কি চাপ, ভিটা হচ্ছে আয়তন, টি ইজ অ্যাবসলিউট টেম্পারেচার, টিটা কি পরম উষ্ণতা। ওকে, টিটা হচ্ছে পরম উষ্ণতা। এ বি অ্যান্ড আর আর কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট সেটা তোমরা সবাই জানো, যেটা আমাদের গ্যাস ধ্রুবক, তাই তো? আর যে গ্যাস ধ্রুবক সেটা তোমরা সবাই জানো। তাহলে আমাদের বলেছে ডাইমেনশন অফ এ আর, আমাদের যে এই এ দেখতে পাচ্ছ, এর মাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, এর মাত্রা কত সেটা আমাদের বের করতে বলছে। স্যার রেকর্ডিংটা পাবো তো? ইয়েস ইয়েস, অরিত্র অফকোর্স রেকর্ডিং পাবে। ওকে, ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই রেকর্ডিং চলে আসবে। ওকে, ক্লাসটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে রেকর্ডিং চলে আসবে। ওকে, আর্যর উত্তর আসছে ডি, শুভজিতের উত্তর আসছে এ। আর্যর উত্তর আসছে ডি, শুভজিতের উত্তর আসছে এ। চলো করা যাক তাহলে। দেখো খুব সিম্পল ব্যাপার, যে আমাদেরকে কি বলেছে,
আমাদেরকে বলেছে যে খুব ভালো করে একটা কনসেপ্ট মাথায় দেবেন। এই কোয়েশ্চেনটা আমরা কিসের ওপর বেস করে করব? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, সমমাত্রিক নীতির ওপর। তো সমমাত্রিক নীতির ওপর বেস করে যদি আমরা করি, তাহলে কি আমাদের এই টোটালটার যা ডাইমেনশন হবে, এই টোটালটার ডাইমেনশন সেম হবে? কেন স্যার, এখানে সবার আলাদা আলাদা ডাইমেনশন নেব না? না, দেখো এই দুটো কি আছে, গুণ আছে, তার মানে এই টোটালটা একটাই টার্ম, এটার যা ডাইমেনশন হবে এটার ডাইমেনশন সেম হবে। কিন্তু আমি এত বড়টা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে তো আমার দিন পেরিয়ে যাবে। যে আমি WBJEE পরীক্ষায় বাড়িতে এসে নিয়ে বলবো যে মা, যা আজকে পরীক্ষা দিয়ে আসছে না, একটা এত বড় কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনটা আমি সলভ করে দিয়ে আসছি, ঠিক আছে, ওকে। তারপরে যখন মা জিজ্ঞেস করবে, আচ্ছা বাহ খুব ভালো, টোটাল কতগুলো কোয়েশ্চেন করছিস, আমি আচ্ছা ওইটা বাদ দিয়েও কোয়েশ্চেন ছিল নাকি, আমি তো আর দেখতেই পারিনি, আমি তো একটা কোয়েশ্চেনই দেখছি পরীক্ষায়, ঠিক আছে। তো সেরকম যাতে না হয়, তো সেই জন্য কেউ পুরোটা নিয়ে বসবে না। হ্যাঁ, দেখো এইটুকু জায়গায়, দেখো এইটুকু জায়গায় তুমি যখন এটার সাথে এটাকে অ্যাড করছো, ঠিক আছে, তুমি যখন এটার সাথে এটাকে অ্যাড করছো, তুমি যখন এটার সাথে এটাকে যোগ করছো, দুটো কোয়ান্টিটির মধ্যে আমরা যোগ বা বিয়োগ কখন করব? যদি তাদের ডাইমেনশন সেম থাকে। দুটো কোয়ান্টিটির মধ্যে আমি প্লাস অর মাইনাস কখন করব, যোগ বা বিয়োগ কখন করব, অ্যাডিশন অর সাবট্রাকশন, যদি তাদের ডাইমেনশন গুলো সেম থাকে। তাহলে এই ক্ষেত্রে এটার যা ডাইমেনশন হবে এটারও ডাইমেনশন নিশ্চয়ই সেম হবে, আদারওয়াইজ এদেরকে আমরা অ্যাড করছি কি করে? তাহলে আমাদের কোয়েশ্চেন সলভের জন্য জাস্ট এইটুকু পার্ট দেখার দরকার, যে আমাদের কি হবে, আমাদের যে চাপের মাত্রাটা সেটা কি হবে, a/v² এর মাত্রার সাথে সমান আসবে। তাহলে এখান থেকে আমাদের এর মাত্রা বের করে ফেলো। চলো, এবার তো সবাই করতে পারবে নাকি? এবার সবাই জলদি সে করে উত্তরটা বলো দেখি কি। তাহলে এর যে মাত্রা হবে সেটা আমাদের পি এর মাত্রা আর কি, আর এই ক্ষেত্রে v² এর মাত্রা তার সাথে সমান হবে। চলো এবার জলদি সে বলে ফেলো তাহলে যে আমাদের এই ক্ষেত্রে কি আসছে। এবার জলদি সে বলে ফেলো যে আমাদের এই ক্ষেত্রে কি আসছে। তাহলে এবার যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো যে পি এর মাত্রা কত, প্রেসারের মাত্রা আমরা কি বের করেছিলাম? প্রেসারের মাত্রা আমরা বের করিনি, বাট প্রেসার মানে কত হয়, সেটা হয় হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্সের মাত্রা কত? ফোর্সের মাত্রা হচ্ছে mLT-2। একে যদি আমি এরিয়া দিয়ে ডিভাইড করতাম, তাহলে এখানে একটা -1 হয়ে যেত, তাই না? কারণ হচ্ছে নিচে তুমি L² দিয়ে ডিভাইড করবে, তাহলে সেটা আলটিমেটলি ওপরে গিয়ে L-1 হয়ে যাচ্ছে। আর ভি, দেখো v² আছে, ভি মানে কি আয়তন, আয়তনের মাত্রা কত, L3। তার যদি আমি আবার স্কোয়ার করি সেটা হয়ে যাবে L⁶। তাহলে এখান থেকে কত আসছে, এখান থেকে চলে আসবে m L⁵ T⁻²। তার মানে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। বলো বুঝে গেছো গাইস? তোমরা কি বুঝতে পারছো ক্লাসে, হ্যাঁ কি না? যে ইউনিটস এন্ড ডাইমেনশন এইরকম টাইপের কোয়েশ্চেনই জিজ্ঞেস করে, তো তোমরা কি মনে হচ্ছে করতে কি পারবে নিজেরা? চলো, এই তো ঠিক আছে। অদ্রিজা কি L⁻³ বসিয়ে দিয়েছিলে নাকি, খালি পাওয়ার ভলিউম বসিয়ে দিয়েছিলে? ওকে, চলো ঠিক আছে। এটা কি নাম, কয়েকজন যে কি কি নাম দিয়ে আসছে না। এবার এই বাচ্চাদের কোয়েশ্চেনটার উত্তর বলে ফেলো দেখি, ঠিক আছে। ডাইমেনশন গুলো একটু মনে রাখতে হবে। দেবব্রত অ্যাকচুয়ালি কি বেসিক ডাইমেনশন গুলো মাথায় রাখবে, একদম ঝামেলা যেগুলো সেগুলো মনে রাখার দরকার নেই, প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে, আর কিছু কিছু জিনিস পরীক্ষায় বের করে নিতে পারবে। ওকে, সৌনক বলছে না স্যার পারবো না। সৌনক তুমি তাহলে বলো কোথায় অসুবিধা হচ্ছে, ঠিক আছে, সেটা আমি তোমাকে একটু হেল্প করার চেষ্টা করি। অ্যান্ড দেখো আজকে প্রথম ক্লাস, তোমার যদি আজকে একটু কনফিডেন্স লো মনে হচ্ছে, সেটা তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করো, আস্তে আস্তে এফর্ট দাও, সময় আছে, হয়ে যাবে, ঠিক আছে। ওকে চলো চলো তাহলে এই কোয়েশ্চেনটা জলদি সে সলভ করে ফেলো দেখি। বলেছে হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস হ্যাভ সেম ডাইমেনশনস অ্যাজ দ্যাট অফ এনার্জি। নিচের কোন জিনিসগুলোর মাত্রা আমাদের শক্তির মাত্রার সাথে সমান? তো এটা আমরা যদি একটা ক্লাস 9-10 বাচ্চাকেও বলি, তারাও বলবে যে কার্যের মাত্রার সাথে সমান। এটা হচ্ছে অপশন ডি। এটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর বা সময় নষ্ট করার প্রয়োজন নেই। নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য ডাইমেনশন অফ কে ইন দ্য ইকুয়েশন W = ½ kx² ইজ। এই যে একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনটার মধ্যে কে এর মাত্রা কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। এই ইকুয়েশনটার মধ্যে কে এর ডাইমেনশন কত, কে এর মাত্রা কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। তো চলো জলদি সে সবাই বের করে ফেলো যে এখানে আমাদের কে এর মাত্রা কত বা কে এর ডাইমেনশন কত, সবাই একদম জলদি সে বের করে ফেলো, ঠিক আছে, যে আমাদের কে এর মাত্রা কত হচ্ছে।
কে এর মাত্রা কত সবাই একদম ফাইন্ড আউট করে ফেলো। ওকে, চলো। এক্সটা কি? এক্স কি? এক্স হচ্ছে আমাদের ডিস্টেন্স। এক্স আমাদের ডিস্টেন্স বোঝায়, ঠিক আছে? এক্স কি বোঝায়? এক্স ডিস্টেন্স বোঝায়। ওকে, তাহলে আমাদের কত হয়? আমরা কি জানি? আমরা জানি যে আমাদের ডাব্লু তার মাত্রা কত? তার মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। ডাব্লু মানে কার্যর মাত্রা কত হয়? এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর রাইটে এখানে কি আছে? রাইটে আছে এখানে কে এক্স স্কোয়ার। তার মানে কে এক্স স্কোয়ারের মাত্রাটাও কত হবে? সেটাও হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, কারণ দুই পাশে তো সেম মাত্রা হতে হবে। এবার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? কেটা থাকলো, এক্স স্কোয়ারের মাত্রা হয়ে যাবে এল স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে এখান থেকে দেখো এল স্কোয়ার গেল, তাহলে আমাদের যে কে ডাইমেনশন বাড়ছে সেটা কত বাড়ছে? এম টি পাওয়ার মাইনাস টু। তাহলে এম টি পাওয়ার মাইনাস টু কোথায় আছে? সেটা আছে হচ্ছে অপশন এ তে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আরে আর্য বুঝছি, ও ভরে দিছে একদম, বুঝে গেছি যে এ হবে। চলো চলো, নেক্সট কোয়েশ্চেন আমাদের দিয়েছে এটা। এই কোয়েশ্চেনটাই কি বলেছে? বলেছে অ্যাকর্ডিং টু নিউটন দ্য ভিসকাস ফোর্স। ঠিক আছে, ওকে, অ্যাকর্ডিং টু নিউটন দ্য ভিসকাস ফোর্স। বাপন অ্যাকচুয়ালি মিক্সড আছে, বুঝতে পারলে? ওকে বাপন, বুঝতে পারলে? কিছু মিক্সড আসে, যেরকম ধরো এই যে এই কোয়েশ্চেনটা যেটা এসছে, এই কোয়েশ্চেনটা ডাব্লিউবিজেইতে আসা কোয়েশ্চেন। এরকম টাইপের কোয়েশ্চেন ডাব্লিউবিজেইতে জিজ্ঞেস করে, সেগুলো তো সময় লেগে যাবে। আবার কিছু কিছু সময় এরকম ডিরেক্ট কোয়েশ্চেনও জিজ্ঞেস করে নেয়। ইভেন তোমাকে কিছু কিছু সময় এরকম কোয়েশ্চেনও জিজ্ঞেস করেছে যে এই যে আমরা এখানে করলাম না ইম্পালস, যেন কোথায় করলাম, এই যে এই কোয়েশ্চেনটা আমরা করলাম যে কোনটার মাত্রা আলাদা হচ্ছে। এই কিছু সময় মানে কোয়েশ্চেন দেখা গেছে যে ইম্পালসের মাত্রা কত, এটাই কোয়েশ্চেন এসছে। ওকে, তো সেই জন্য আমরা সমস্ত রকম ভাবে করে রাখবো। ওকে, চলো এটার উত্তর বলো। দেখো, তাহলে আমাদের বলেছে অ্যাকর্ডিং টু নিউটন দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং বিটুইন লিকুইড লেয়ার্স অফ এরিয়া এ অ্যান্ড ভেলোসিটি গ্রেডিয়েন্ট এত ইজ গিভেন বাই এত। তাহলে আমাদেরকে এখানে কি? আমাদেরকে এখানে ভিসকাস ফোর্সের কথা বলেছে। ভিসকাস ফোর্স আমরা কোথায় পড়েছিলাম? ভিসকাস ফোর্স আমরা পড়েছিলাম হচ্ছে ক্লাস 11-এ। সান্দ্রতা অন্বেষা, সান্দ্রতাঙ্ক, এগুলো পড়েছিলাম না? তো সেই সান্দ্রতা বলের কথা বলছে। ভিসকাস ফোর্স মানে সান্দ্রতা বল। ওকে, তো সেই সান্দ্রতা বলের কথা বলেছে। তো সান্দ্রতা বলের আমরা এটা পড়েছিলাম। তো এখানে এই ইটাটা কি? এটা আমাদের এই যে আমাদের কোএফিসিয়েন্ট ছিল, তাই না? তো এই যে এই কোএফিসিয়েন্টটার ডাইমেনশন কত সেটা আমাদের বের করতে বলেছে। সান্দ্রতা, রঘুনাথ, সান্দ্রতা। ওকে, চলো, তাহলে আমাদের সান্দ্রতা বলের কথা বলেছে। বুঝেছো রঘুনাথ? বাকি টার্মগুলো তো বুঝতেই পারছো। ওকে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি? বেগের নতিমাত্রা। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি? বেগের নতিমাত্রা, যে ডিভিডিএক্স। ওকে, ডিভিডিএক্স। তাহলে আমাদের বলেছে যে ইটার ডাইমেনশন কত হবে। তো ইটার ডাইমেনশন দেখো, এই কোয়েশ্চেনটা পারার জন্য কি আমাদেরকে ভিসকোসিটির কনসেপ্ট থাকার দরকার আছে? থাকলে ভালো, কিন্তু না থাকলেও এই কোয়েশ্চেনটা পারার জন্য আমাদের ভিসকোসিটির কনসেপ্টের কোনো দরকার নেই। আমরা এখান থেকে ইটার ডাইমেনশন বের করতে চাই, ঠিক আছে? ইটা সেটা ইকুয়াল টু কত? সেটা ইকুয়াল টু আসবে এফ, তারপরে কি আসবে? তারপরে আসবে হচ্ছে এ ডিভি ডিএক্স, তাই তো? এবার এগুলোর মাত্রা এক এক করে লিখে দাও, তাহলেই হয়ে গেল কাজ। এগুলোর মাত্রা এক এক করে লিখে দাও। আচ্ছা, ওরা এখানে জেড দিয়ে লিখেছে, জেড লিখে দিচ্ছি তাহলে আমি, ঠিক আছে? ওরা যেহেতু জেড দিয়ে লিখেছে তাই আমি জেড দিয়ে লিখছি, এক্স লিখলেও চাপ নেই। ওকে, তাহলে এবার তুমি করে নাও। তাহলে এক এক করে যদি মাত্রা লেখো, তাহলে এক এক করে মাত্রা লিখলে কত আসবে? এফ এর মাত্রা এম এল টি মাইনাস টু। ডিজেড মানে কি? যে কতখানি ডেপথের চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে সেটা কি? সেটা আলটিমেটলি তো একটা লেন্থ বোঝাবে। তাহলে এটার মাত্রা হচ্ছে আমাদের এল।
এ কি, এ হচ্ছে এরিয়া, লেখাও আছে এ হচ্ছে এরিয়া, তাহলে এ যদি এরিয়া হয় সেটা হয়ে যাবে এল স্কোয়ার। আর ডিভি মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটি, তো চেঞ্জ ইন ভেলোসিটিটা কি, ভেলোসিটির মাত্রাই তো হবে, তাহলে এল টি পাওয়ার -1। এবার তাহলে হিসাব করো, তাহলে কত আসছে এম, এল এর পাওয়ার দেখো এল ইন্টু এল, আর এই এল স্কোয়ার, তাহলে আমি বলতে পারি এটা 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 কেটে গেল, তাহলে এল এর পাওয়ার -1 বাড়ছে, আর টি এর পাওয়ার কত হয়ে যাচ্ছে -1, তাহলে এম এল পাওয়ার -1 টি পাওয়ার -1, তাহলে অপশন ডি হচ্ছে, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের অপশন ডি কি আসছে, অপশন ডি আসছে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার সবার কাছে? অপশন ডি কি আসছে, অপশন ডি আসছে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বলো সবাই কি বুঝতে পারলে যে আমাদের যে অপশন ডি, সেই অপশন ডিটা তাহলে কত হচ্ছে, অপশন ডিটা তাহলে আমাদের হয়ে যাচ্ছে হলো কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডিটা কি হচ্ছে, অপশন ডিটা আমাদের হয়ে যাচ্ছে হলো কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে এটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দিয়েছে এটা, বলেছে ইন দ্য ফর্মুলা এত, এই কোয়েশ্চেনটা যেই মেন্স এর কোয়েশ্চেন আই গেস, যতদূর আমার মনে পড়ছে। বলছে ইন দ্য ফর্মুলা এত এক্স অ্যান্ড জেড হ্যাভ দ্য ডাইমেনশনস অফ ক্যাপাসিটেন্স অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। আমাদের একটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলাটা কি বলেছে, ফর্মুলাটা বলেছে যে এক্স সেটা সমান সমান 5y/z²। এবার এখানে এক্স অ্যান্ড জেড এগুলোর মাত্রা কি, এগুলোর মাত্রা ক্যাপাসিটেন্স এন্ড ম্যাগনেটিক ফিল্ডের মাত্রার সাথে সমান। ক্যাপাসিটেন্স মানে হচ্ছে আমাদের ধারকত্ব, আর ম্যাগনেটিক ফিল্ড মানে কি, ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। এদের মাত্রার সাথে সমান। কে, এক্স হচ্ছে ক্যাপাসিটেন্স, জেড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। হোয়াট আর দ্য ডাইমেনশনস অফ ওয়াই ইন এসআই ইউনিটস, আমাদের যে ওয়াই, সেই ওয়াই এর মাত্রাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওয়াই এর মাত্রাটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে খুব সিম্পল ব্যাপার, যে ওয়াই এর যে মাত্রাটা আসবে সেটা কি আসবে, সেটা আসবে এক্স এর মাত্রা বাই জেড স্কোয়ারের মাত্রা। এবার এক্স কি, এক্স হচ্ছে ক্যাপাসিটেন্স মানে হচ্ছে ধারকত্ব, আর জেড কি, জেড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র। তাহলে এদের মাত্রাগুলো বের করো, বের করে নিয়ে তুমি এখানে বসাও, তাহলেই কি হবে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। ওকে, তাহলেই কি হবে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে, তাই না? চলো তাহলে জলদি সে করে ফেলো, জলদি সে করে ফেলো একদম সবাই, ঠিক আছে, জলদি সে করে ফেলো। হ্যাঁ, কত আসছে বুঝতে পারিনি, আরেকবার বলবেন? এই যে কৌশিকী, আমাদের বলেছে এই একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটার মধ্যে এক্সটা কি, এক্সটা হচ্ছে আমাদের ধারকত্ব, এক্সটা কি, এক্সটা হচ্ছে ধারকত্ব, অ্যান্ড জেডটা কি, জেডটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে ওয়াই এর মাত্রা কত হবে সেটা বের করতে বলেছে। চল অঙ্কন করে নিয়েছে, অঙ্কনের উত্তর আসছে হচ্ছে অপশন এ, অঙ্কনের উত্তর আসছে অপশন এ। বাকিদের দেখি কি আসে। কৌশিকী বুঝলে? চলো জলদি সে সলভ করো, আমিও করা স্টার্ট করি নাকি। দেখো তাহলে আমাদের এক্স এর মাত্রা সবার আগে লাগবে। স্যার এক্স এর মাত্রাটাই তো আমরা জানি না, ধারকত্বের মাত্রাগুলো তো জানি না। ওকে, ইয়েস ইয়েস সৌহার্দ্য, এগুলো বের করতে হবে। ওকে, ইয়েস ইয়েস ঠিক আছে, চলো বের করছি। ওকে জগন্নাথ, চলো বের করা যাক। সৌহার্দ্য, জগন্নাথ, চলো বের করা যাক। তাহলে আমরা সবার প্রথমে ধারকত্বের মাত্রা বের করি। সবাই মন দিয়ে শুনবে, ঠিক আছে? তার কারণ মনে না থাকতে পারে, কিন্তু এরকম সোজা প্রশ্ন আসলে আমরা পরীক্ষায় ছেড়ে তো আসবো না, করে তো আসবো, তাই না? তাহলে আমাদের ধারকত্ব, ধারকত্ব মানে কত হয়, ধারকত্ব মানে হয় হচ্ছে কিউ বাই ভি। কারণ আমরা কিউ সমান সমান কি জানি, কিউ সমান সমান জানি সি ভি, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি। এবার ভি মানে আবার কত, দেখো কিউ, ভি মানে হচ্ছে ডাব্লিউ বাই কিউ, যে একক আধানের জন্য কতখানি কার্য করতে হয় সেটাই তো আমাদের
পোটেনশিয়াল, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। এবার বের করতে পারবে না ধারকত্বের মাত্রা? ইয়েস স্যার পারবো। তাহলে ধারকত্বের মাত্রা যদি আমরা বের করি, কিউ এর মাত্রা আইটি, তাহলে এটা হয়ে যাচ্ছে আই স্কোয়ার টি স্কোয়ার, কৃতকার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, তার মানে কত হচ্ছে এম মাইনাস ওয়ান এল মাইনাস টু টি পাওয়ার ফোর আই স্কোয়ার। দেখো এ স্যার প্লিজ একটু বলুন, তুমি অপশন এ বলছো তো? চলো দেখা যাক। ওকে মিঠু, চলো আমরা সলভ করি, দেখি কত আসে। এটা বুঝলে সবাই, ক্যাপাসিটেন্সের মাত্রাটা বোঝা গেল, ক্যাপাসিটেন্সের মাত্রা। দেখো দেখো দেখো, ঠিক আছে, অনেকে হয়তো ভুলে গেছো, তার জন্য কোনো ব্যাপার না। তাই এবছর যারা ক্লাস 12 দিয়েছো, দেখো ক্লাস 12-এ 11-12 যে সেমেস্টার সিস্টেমটা সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এই জন্য যাতে তোমাদের কম্পিটিটিভ এক্সামের সুবিধা হয়। কিন্তু বরঞ্চ মানে এই বছর যা দেখা যাচ্ছে, বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে কথা বলে আমি যা জানতে পারছি, ঠিক আছে, সেই ফায়দাটা হওয়ার কিন্তু অনেকটা ফায়দা হয়ওনি। তার কারণ কি, প্রত্যেক বছর যখন ক্লাস 12-এর পুরো সিলেবাসটা এক বছর একসঙ্গে পরীক্ষা হতো, তখন কি হতো যে এই কম্পিটিটিভ এক্সামগুলোর আগে সবার ক্লাস 12-এর পুরো সিলেবাসটাই রিভিশনে থাকতো। কিন্তু এখন কি হয়েছে, তোমাদের যেহেতু সেমিস্টার 3 হয়ে গেছে, প্রায় 90% স্টুডেন্টেরই ওই প্রথম 5টা ইউনিটের প্রায় 90% জিনিসই মনে নেই। তো এটা একটা ব্যাপার, এটা মানে এখন হয়ে গেছে যে যেরকম ক্লাস 11 মনে নেই, সেরকম আমার ক্লাস 12-এর সেমিস্টার 3টাও তো মনে নেই, আমার শুধু সেমিস্টার 4টা মনে আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু যাই হোক, কিন্তু আমাদেরকে তো রিভিশন করতে হবে, আমাদেরকে তো মনে আনতে হবে, তাই না? তো চলো আমাদের এই যে এই পার্টটা, আমাদের এই জিনিসটা আই হোপ সবাই বুঝতে পারলে। ঠিক আছে, চলো ক্লিয়ার সবার কাছে। সি এর মাত্রা, সি এর মাত্রা যদি বোঝো, নেক্সট আমাদের কি, নেক্সট আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মাত্রা লাগবে। ম্যাগনেটিক ফিল্ড স্যার সেটাও তো আমরা অনেকদিন আগে পড়েছি। তো ম্যাগনেটিক ফিল্ড কি করে বের করব? ম্যাগনেটিক ফিল্ড আমরা কি করে বের করব? ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব হচ্ছে, দেখো ম্যাগনেটিক ফোর্স ছিল হচ্ছে, ঠিক আছে, ওকে, ম্যাগনেটিক ফোর্স ছিল হচ্ছে, বুঝতে পারছি অন্বেষা, ওকে, ম্যাগনেটিক ফোর্স কত ছিল? ম্যাগনেটিক ফোর্স ছিল হচ্ছে কিউ ভি বি। ওকে, ম্যাগনেটিক ফোর্স কত ছিল? ম্যাগনেটিক ফোর্স ছিল হচ্ছে কিউ ভি বি। ওকে, ম্যাগনেটিক ফোর্স ছিল হচ্ছে কিউ ভি বি, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখান থেকে তুমি বি যদি বের করো, সেটা কি আসবে? ফোর্স বাই কিউ ভি, ফোর্স বাই কিউ ভি। ইয়েস দেবজ্যোতি, ইয়েস দেবজ্যোতি না দেবজ্যোতি, তাই তো? চলো তাহলে এখান থেকে আমরা বের করতে পারি হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স। ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি মাইনাস টু। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ কিউ? কিউ ইজ নাথিং বাট আই টি। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ভেলোসিটি? ইটস এল টি পাওয়ার মাইনাস ওয়ান। নাও ইফ ইউ ক্যালকুলেট দিস, তাহলে আমরা কি পাবো, যে আমরা পাবো এম ফর এল, ইফ উই ক্যালকুলেট এল আর এল তো কেটেই যাচ্ছে, টি এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি, টি আর টি নিচের থেকে কেটে যাচ্ছে, তাহলে টি পাওয়ার মাইনাস টুই থাকছে, টি পাওয়ার মাইনাস টু অ্যান্ড আই পাওয়ার মাইনাস ওয়ান। দেখো তো এটা আসছে কি সবার? এটা কি আসছে সবার? ক্যালকুলেট করে কি এটা আসছে সবার? ডাইমেনশন অফ বি, ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড কি এটা আসছে? ডাইমেনশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইট কামিং টু বি এম টি পাওয়ার মাইনাস টু আই পাওয়ার মাইনাস ওয়ান? এটা আসছে কি সবার? হ্যাঁ কি না বলো চলতেছে? কেউ যদি কোথাও ক্যালকুলেশন মিস্টেক করি সেটা একবার দেখে নিও, ঠিক আছে? তাহলে এবার মাত্রাগুলো বসিয়ে দাও। এক্স মানে কে ছিল গো বন্ধু? এক্স মানে ছিল হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্সের মাত্রা কত পেয়েছিলাম? ক্যাপাসিটেন্সের মাত্রা পেয়েছিলাম হচ্ছে এটা। ক্যাপাসিটেন্সের মাত্রা কত পেয়েছিলাম? ক্যাপাসিটেন্সের মাত্রা পেয়েছিলাম হচ্ছে আমরা এটা। ক্যাপাসিটেন্সের মাত্রা আমরা পেয়েছিলাম হচ্ছে এটা। তাহলে ক্যাপাসিটেন্সের মাত্রা আমরা বসিয়ে দিলাম। নেক্সট আমাদের কি লাগবে? নেক্সট আমাদের জেড স্কোয়ার। দেখো খুব ভালো করে বুঝবে, জেড মানে কে বোঝাচ্ছিল? ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে জেড এর স্কোয়ার। তাহলে জেড এর স্কোয়ার কত হবে? এটা হচ্ছে তোমাদের জেড। জেড স্যার বলবে জেড কই? আরে জেডটা তো আমাদের বলেছে। ওকে স্যার, ক্লাস ডাউনলোড করা যাবে? যাবে যাবে, আসমাউর ডাউনলোড করা যাবে। ওকে, ক্লাসটাকে কমপ্লিট হোক, তারপরে না তুমি ডাউনলোড করবে। ক্লাস চলতে চলতে কি করে ডাউনলোড করবে? ওকে, তাহলে এটার স্কোয়ার করতে হবে, তাহলে এম স্কোয়ার টি পাওয়ার মাইনাস ফোর, এম স্কোয়ার টি পাওয়ার মাইনাস ফোর অ্যান্ড দেন কত? দেন হচ্ছে আমাদের আই পাওয়ার মাইনাস টু। তাহলে এবার জাস্ট ক্যালকুলেট করো। अब तो बस ক্যালকুলেশন কি দেরি হ্যাঁ। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসছে? এম পাওয়ার মাইনাস থ্রি। টিটা যদি ওপরে যায়, টিটা পরে লিখছি, এল কোথায়? এল নেই, তাহলে এল পাওয়ার মাইনাস টু
টি পাওয়ার হয়ে যাচ্ছে 8 আর আই পাওয়ার হয়ে যাচ্ছে 4। তাহলে এখান থেকে কত আসছে, m-3 l-2 টি পাওয়ার 8 এ পাওয়ার 4। দেখো ওরা অপশনের মধ্যে কারেন্টটাকে আই না লিখে এ লিখেছে, তো সেটা তো আমাদের ফ্যাক্টর না, তাই না? তাহলে আমাদের অপশন এটা হয়ে যাচ্ছে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, শুভজিৎ যেটা ডেট দিয়েছে সেই অনুযায়ী আমরা এখন তাহলে প্রিপারেশন করব, ঠিক আছে? তো তোমাদের অলরেডি আমরা একটা ক্লাসের রুটিন দিয়েছি, অ্যান্ড সেই অনুযায়ী আমরা এপ্রিলের লাস্টে এক্সাম হবে ভেবে সেই হিসেবে তোমাদের ক্লাসগুলো আমরা প্ল্যান করে নিয়েছিলাম। কিন্তু যদি মনে হচ্ছে যে না, যেহেতু আমরা 1 মাস বেশি টাইম পাচ্ছি, তো যদি মনে হচ্ছে আমরা একটু এটাতে অ্যাডজাস্টমেন্ট করলে, কোনো রকম ভাবে করলে সেটাতে তোমাদের বেশি ফায়দা হবে, সেটাতে আমরা বেশি প্রপার আরো প্রিপারেশন করতে পারবো, তাহলে আমি একবার স্যার ম্যামদের সঙ্গে কথা বলে দেখবো, সেরকম কোনো চেঞ্জেস করার দরকার হলে সেটাও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? ওকে, কিন্তু আপাতত তোমাদের আজ থেকে ক্লাস স্টার্ট হলো, তোমরা সবাই একদম রুটিন অনুযায়ী রেগুলারলি ক্লাসগুলো করো, দেখবে তোমরা অনেক বেশি ফায়দা পাবে, ঠিক আছে? ওকে, চলো তাহলে এই হচ্ছে আমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। ইউনিটস অ্যান্ড ডাইমেনশনে আজকে ফার্স্ট ক্লাস করলাম আমরা। ফার্স্ট ক্লাসে আমরা বেসিক্যালি ডাইমেনশন নিয়ে আলোচনা করলাম। এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এরার। আমাদের নেক্সট ক্লাস, যেটা কিনা আগামীকালকেই তোমাদের রয়েছে, সেই ক্লাসে আমরা এরার অ্যান্ড এরারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এখানে আরো কিছু কোয়েশ্চেন তোমাদের এই পিপিটির মধ্যে অ্যাড করা রয়েছে, সেগুলো তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? অ্যান্ড তোমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেটাও দেখবে তোমাদের কোর্স সেকশনে দেওয়া রয়েছে। টেলিগ্রামটা সবাই জয়েন করে নিও, এবং সেখানে, ঠিক আছে, ওকে, টেলিগ্রাম সবাই জয়েন করে নিও। সেখানে তোমরা নিজেদের যদি কোনো রকম ডাউট থাকে, সেখানে তোমরা গ্রুপের মধ্যে পাঠাবে, একজন আরেকজনকে হেল্প করবে। এই করে কি হবে যে তোমরাও প্রচুর কোয়েশ্চেন নিজেরাও সলভ করতে পারবে। এন্ড তোমরা যে কোনো টপারদের দেখবে যে তারা কিন্তু এই স্ট্র্যাটেজিটা অনেকে ফলো করেছে, কেউ একটা কোয়েশ্চেন পাঠাচ্ছে, সবাই একজন আরেকজনের কোয়েশ্চেন সলভ করো। তো এইভাবে তোমরা এগিয়ে যাও, দেখবে সমস্ত কিছু ভালো করতে পারবে। ওকে স্যার, আপডেটগুলো কিভাবে পাবো? সমস্ত ক্লাস রিলেটেড যা আপডেট সেটা তোমাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে, বা কোনো একটা ক্লাসে আমি বলে দেবো। অ্যান্ড তার সঙ্গে তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটা জয়েন করে রাখো, সেখানে তোমরা সমস্ত কিছু করতে পারবে, ঠিক আছে? তো আই হোপ যে আজকের যে এই ক্লাসটা, ঠিক আছে, যে তাহলে আমাদের কি হলো, আমাদের WBJEE 2026-এর RIB ব্যাচের আজকে ফার্স্ট ক্লাস তোমাদের কমপ্লিট হলো। আই হোপ যে আজকের যে এই ক্লাসটা সেটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। ক্লাসটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা তোমরা একবার সবাই কমেন্টে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে না লেগেছে। অ্যান্ড আপকামিং যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে রেগুলারলি অ্যাটেন্ড করতে হবে, যাতে তোমরা এই ক্লাসগুলোর ম্যাক্সিমাম বেনিফিট নিতে পারো। যেভাবে আমরা বলবো, যেই জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো ভালো করে করবে, দেখবে অবশ্যই তোমরা বেনিফিট পাবে। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আই হোপ যে আমি তোমাদেরকে হেল্প করতে পেরেছি, অ্যান্ড থ্যাংক ইউ তোমাদের টাইমটা আমার এখানে দেওয়ার জন্য। চলো তাহলে এই চ্যাপ্টারের বাকি কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করা রয়েছে, তোমরা কিছু প্র্যাকটিস করো। আর PYQ অলরেডি তোমাদেরকে ইউটিউবে করিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিও। আগামীকালকে আমি তোমাদের এই চ্যাপ্টারের বাকি পার্টটা করাবো, অ্যান্ড আমরা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই, গুড নাইট।